নমস্কার। রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন রায়বাহাদুরে প্রথমবার তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে। দেবাংশু, আপনাকে রায়বাহাদুরে স্বাগত। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকল দর্শককে শুভেচ্ছা জানাই এবং আপনাকে অসংখ্য অভিনন্দন। দেবাংশু, যে প্রশ্নটা দিয়ে শুরু করব, এই মুহূর্তে যে আরজি করের ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতির রীতিমতো শোরগোল পড়ে গেছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে সর্বস্তরের মানুষ পথে নেমেছে, প্রচুর প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে। আমরা রিক্লেম দ্য নাইটের মতো একটা মুভমেন্ট দেখেছি। এই সমস্ত কিছুতে কোথাও গিয়ে যেটা বারংবার মনে হচ্ছে যে এই পুরো ঘটনাটা দল এবং সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণে কোথাও যেন বারংবার ভুল করছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, তারপর বাকিটা আপনি বলবেন, যে যখন গোটা সোসাইটি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই সময়ে দাঁড়িয়ে, এবং তিনি নিজেও যখন সন্দীপ ঘোষ নিজেও পদত্যাগ করতে চাইলেন, তখন এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে সন্দীপ ঘোষকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তর করা হবে, এবং দ্বিতীয়ত এই সময় পর্বে যখন গোটা সোসাইটি একটা ভালনারেবল সিচুয়েশনে আছে, তখন আপনাদের দলের কিছু মন্ত্রী বিধায়কদের কিছু অসৌজন্যমূলক আচরণ, এই ঘটনাগুলো কোথাও কি এই পুরো সিচুয়েশনটা নিয়ন্ত্রণ বারংবার আপনাদের কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন পুরো ব্যাপারটা, সেটা যদি একটু শুনতে পারেন। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলি। কথা তো ঠিক যে পরিস্থিতি এই মুহূর্তে ভীষণ সেন্সিটিভ বলতে প্রত্যেকটা মানুষ এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে ভীষণভাবে ভাবিত। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ রোজ টিভির সামনে বসে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন। আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো পলিটিক্যাল ইস্যুতে এত কোনো সোশ্যাল ইস্যু বলুন বা কোনো সামাজিক সমস্যা বলুন, যাই হয়ে থাকুক না কেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই পরিমাণ পাবলিক ইনভলভমেন্ট আমরা কখনো দেখিনি। এইবার যেটা হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ ভীষণভাবে কোথাও গিয়ে সম্পৃক্ত হয়ে গিয়েছেন এই ঘটনার সঙ্গে। আমার এটা মেনে নিতে কোথাও অসুবিধা নেই যে আমাদের হাতে গোনা কয়েকজন নেতা, কয়েকজন মন্ত্রী, তাদের কিছু কটু মন্তব্য, তাদের কিছু কটু ভাষা, সেগুলোর জন্য হয়তো একটু সমস্যার সৃষ্টি হয়েছে এবং দলের তরফ থেকে সেগুলো কিন্তু সত্যি সত্যি সেই মুহূর্তে কন্ডেম করা হয়েছে এবং দল যে তাকে সমর্থন করছে না বা তাদের বক্তব্য সমর্থন করছে না, এটা প্রমাণ করে দেওয়া হয়েছে তাদেরকে সাসপেন্ড করার মাধ্যমে। এবার আমি আপনাকে একটা কথা বলি ইনিশিয়ালি। আচ্ছা, সন্দীপ ঘোষ কে? সন্দীপ ঘোষ একজন সামান্য ডাক্তার এবং একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন। ইনিশিয়ালি সন্দীপ ঘোষ যখন পদত্যাগের কথা বলেন আপনার একদম ঘটনার শুরুতে, তখনও কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে গোটা সোসাইটিতে এই পরিমাণ রিপার্কেশন ছিল না। তখন শুধুমাত্র আরজি করের ডাক্তারদের সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। সেই সন্দীপ ঘোষ যিনি আরজি করের চালাতে গিয়ে অনেক রকম কিছু করেছেন ইত্যাদি রকম অভিযোগ ডাক্তারদের তরফ থেকে আসে। ডাক্তাররা একটা প্রশ্ন করে যে সন্দীপ ঘোষকে এত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো, সন্দীপ ঘোষকে এখনো জিজ্ঞাসাবাদ কেন করা হলো না? অর্থাৎ তখন অবধি সন্দীপ ঘোষকে নিয়ে অভিযোগটা শুধু ডাক্তারদের মধ্যেই ছিল। ফলে স্বাভাবিকভাবে তিনি যখন মিডিয়ার সামনে এসে বললেন আমাকে গালাগাল করা হচ্ছে, আমার পরিবারকে গালাগাল করা হচ্ছে, আপনার মনে থাকবে সন্দীপ ঘোষের সেই মিডিয়াতে দেওয়া প্রেস বাইটটা, আমার পরিবারকে গালাগাল করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে সরকারের কোথাও একটা মনে হয়েছিল আরজি করের ক্ষেত্রে যখন তাকে নিয়ে একটা রেজিস্ট্যান্স আসছে, তাকে অন্য কোনো একটা হাসপাতালে দিয়ে দেওয়া যেতে পারে। তখনও তো সরকারের এই আইডিয়াটা ছিল না যে সন্দীপ ঘোষকে নিয়ে এই পরিমাণ সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই সরকার তখন ইনিশিয়ালি, ওটা একটা ভুল পদক্ষেপ, আমার মানতে কোনো অসুবিধা নেই, তাকে হয়তো একটা মেডিকেল কলেজে অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছিল। বাট ওটাই কিন্তু শেষ। আজকের দিনে যে ফেক নিউজ ছড়াচ্ছে, তিনবার সন্দীপ ঘোষ প্রাইজ পোস্টিং পেলেন। আচ্ছা, 3বার প্রাইজ পোস্টিং কোথায়? আরো একটা ফেক নিউজ এর মাঝে মার্কেটে এলো, তাকে নাকি স্বাস্থ্য ভবনের ওএসডি করা হয়েছে। সেটাও সম্পূর্ণ ভুয়ো খবর, পরবর্তীকালে জানা গেল। তাকে কিন্তু ওই আরজি করে তিনি ছিলেন, তারপরে একটাই পোস্টিং তিনি পেয়েছিলেন, সেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজে। অর্থাৎ তিনি একটাই পোস্টিং পেয়েছিলেন এই গোটা বিতর্কটা তৈরি হওয়ার পর। এই বিতর্ক তৈরি হওয়ার পর কিন্তু একাধিক পোস্টিং তিনি পাননি, একটাই পোস্টিং পেয়েছিলেন, ওয়ান অ্যান্ড অনলি মেডিকেল কলেজ। তাহলে যারা বলছেন 3টে প্রাইজ পোস্টিং, তারা প্রথমত মিথ্যে কথা বলছেন। দ্বিতীয়ত, এই যে একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে যে সন্দীপ ঘোষকে সরকার গার্ড করতে চাইছে, আড়াল করতে চাইছে, আমি কয়েকটা স্বাভাবিক প্রশ্ন আমার মনে। আচ্ছা, সন্দীপ ঘোষ তো তৃণমূলের কোনো বিধায়ক নন, সন্দীপ ঘোষ কোনো এমপি নন, সন্দীপ ঘোষ কোনো মন্ত্রী নন। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি সন্দীপ ঘোষ বেশি প্রভাবশালী হওয়া উচিত নাকি অখিলগিরির বেশি প্রভাবশালী হওয়া উচিত, আপনার স্বাভাবিক উত্তরটা কি হবে?
আপনি বলবেন কিন্তু অখিলগিরি। এই কারণে প্রশ্ন যে আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের নাম্বার 2 তাকেও সরিয়ে দিয়েছেন যখন, বা অখিলগিরির একটি মন্তব্যের পর তাকে যখন সরিয়ে দিতে দল দ্বিধা করছে না, তাহলে সন্দীপ ঘোষকে কেন ওই সময় দাঁড়িয়ে আবার একটি অন্য মেডিকেল কলেজে স্থানান্তর করা হলো? এটাই তো একটা প্রশ্ন। এটাও একটা মানে এই ভুলটা কোথাও বোধহয় পয়েন্ট করা একটু প্রয়োজন। একদম, আমি শুরুতেই বললাম যে তাকে ওই মুহূর্তে তাকে হয়তো একটা ছুটিতে পাঠানো যেত, কিংবা তিনি যখন পদত্যাগ করতে চাইছেন হয়তো সরকার পদত্যাগ পত্রটা নিল না। অনেক সময় সরকার মনে করতে পারে যে একজন রাগে বা অভিমানে পদত্যাগ করে ফেলছে, কারণ তখনও আমি বলছি এই পরিমাণ সোশ্যাল রিপারকেশন সন্দীপ ঘোষকে নিয়ে তখনও সৃষ্টি হয়নি যে টাইমটার কথা আমরা বলছি। বরং সন্দীপ ঘোষকে যখন মেডিকেল কলেজে দেওয়া হলো তখন থেকে রিপারকেশনটা স্টার্ট হলো, যে সন্দীপ ঘোষকে কেন, যখন তার বিরুদ্ধে অভিযোগ, কেন এটা করা হলো। এবার আপনি দেখুন, সরকার কিন্তু 3 দিন টাইম পেয়েছিল কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশ এই 3 দিন টাইমের মধ্যে প্রায় 100-র কাছাকাছি লোককে জিজ্ঞাসাবাদ অলরেডি করেছিল, ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকে। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং একটি সমাবেশে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বলেছেন যে পুলিশের কিন্তু আগামী দিনে যে জিজ্ঞাসাবাদের তালিকা তৈরি ছিল সেই তালিকার মধ্যে কিন্তু সন্দীপ ঘোষও ছিলেন। কিন্তু ঘটনাচক্রে সেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশ করার আগেই গোটা মামলাটা চলে যায় সিবিআই এর হাতে। এবার আমার কথা হচ্ছে, সন্দীপ ঘোষকে আমি যে কথাটা সেই কারণে তখন বলতে চাইলাম যে আমার দল পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোককে দল থেকে বহিষ্কার করে। আমার দল কোনো করাপশনের অভিযোগ কিন্তু ছিল না, শুধুমাত্র একটা কটু কথার অভিযোগে, অর্থাৎ কুকথা একজন সরকারি কর্মচারীকে, এইটুকু অভিযোগে পূর্ব মেদিনীপুরের মতো একটা সেন্সিটিভ জেলা, যেটা তৃণমূল কংগ্রেসের জন্য কতটা প্রেস্টিজের আপনি খুব ভালো মতো জানেন, এবং সেখানে দাঁড়িয়ে অখিলগিরি কিন্তু একটা বিরাট বড় ক্যারেক্টার তৃণমূল কংগ্রেসের, যে জেলাতে শুভেন্দু অধিকারীর মতো লোক রয়েছেন, তাদেরকে কমব্যাট করতে অখিলগিরির মতো নেতারা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। সেই দল কিন্তু, সেই সরকার কিন্তু 1 সেকেন্ড টাইম নেয়নি অখিলগিরির মতো লোককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে। ফলে স্বাভাবিকভাবেই যে দল এটা করতে পারে তারা সঞ্জীব ঘোষকে গার্ড করতে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, অনেকের এটা অভিযোগ যে স্বাস্থ্য ভবনের কাছে অনেকদিন আগে সন্দীপ ঘোষ সম্পর্কে কিছু অভিযোগ জমা পড়েছিল, সেগুলো সম্পর্কেও কেন অ্যাকশন হয়নি? এটা একটা অভিযোগ। তো আমি আপনাকে একটা কথা জেনুইনলি বলি, এই অভিযোগ করেছে, হ্যাঁ এটা অনেকেই করেছেন, আমি আপনাকে একটা কথা জেনুইনলি বলি, স্বাস্থ্য ভবনে কথা বাদ দিয়ে আমি যদি ডাক্তার ফেটার্নিটির মধ্যে বলি, যারা সরকারি কর্মচারী ডাক্তার আছেন, আপনি হয়তো জানবেন এই ডাক্তারদের মধ্যে নিজস্ব প্রচুর লবিবাজি এবং গ্রুপিজম আছে, একে অপরের সঙ্গে প্রচুর ঝামেলা অশান্তি আছে, এবং প্রত্যেকটা কলেজের সুপার বলুন, প্রিন্সিপাল বলুন, ডাক্তার বলুন, এদের নিজেদের মধ্যে ব্যক্তিগত ক্ল্যাশ প্রচুর। ফলে স্বাস্থ্য ভবনে প্রতিদিন কম করে 20টা করে অভিযোগ জমা পড়ে একে অপরের বিরুদ্ধে। এবার স্বাস্থ্য ভবন এর আগেও বহু অভিযোগের ক্ষেত্রে খতিয়ে দেখতে গিয়ে চেক করে দেখতে পেয়েছে যে এই অভিযোগগুলো যেগুলো জমা পড়ে, এগুলো নিজেদের মধ্যে শুধুমাত্র যে নিজেদের মধ্যে যে গ্রুপিজম, এই গ্রুপিজমের কারণে অভিযোগগুলো জমা পড়ছে। ফলে সেভাবেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। যেহেতু সরকারের কাছে এত কারি অভিযোগ আসে, হয়তো সরকার সেক্ষেত্রে সন্দীপ ঘোষের ইস্যুটাকেও বাকিগুলোর সঙ্গে গুলিয়ে ফেলেছিল, এটা স্বীকার করতেও আমার কোনো দ্বিধা নেই। সেই মুহূর্তে সরকারের তরফ থেকে যদি স্বাস্থ্য ভবনের তরফ থেকে যদি একটা অ্যাকশন সন্দীপ ঘোষের বিরুদ্ধে হতো বা সেই জায়গাটা নেওয়া হতো, তাহলে হয়তো অন্যরকম হতে পারতো। কিন্তু সরকার কোথায় গুলিয়েছে আমি এটা আপনাকে বললাম, যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন ডাক্তার, সুপার, প্রিন্সিপালদের বিরুদ্ধে গ্রুপিজমের কারণে প্রচুর অভিযোগ জমা পড়ে, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো সত্যতা খুঁজে পাওয়া যায়নি তদন্তের পরে। এবার আমি আপনাকে একটা কথা বলছি, এটার পরেও আজকে সন্দীপ ঘোষ যে করাপশনের মামলায় অ্যারেস্ট হয়েছে, সেই করাপশনের মামলায় যে অ্যারেস্ট হয়েছে, সেই অ্যারেস্টের ক্ষেত্রে যে সিট গঠন করে যে এফআইআর, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টেরই করা, যে এফআইআর এর ভিত্তিতে আজকে সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। অর্থাৎ সেই এফআইআর রাজ্য সরকারের করা, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেটাও রাজ্য সরকারের করা, এবং রাজ্য সরকার করার 2 দিনের মাথায় সিবিআই এই কেসটা পায়। কিন্তু আলটিমেট প্রশ্নটা, যদি রাজ্য সরকার করতো, মানে রাজ্য সরকার যদি, মানে পুলিশ যদি করতো, যে সিট গঠন করার কথা বলছেন আপনি, তাহলে তো বরং সিট এবং রাজ্য সরকারের এই জায়গায় এই ফেস লসটা হতো না, বরং সবাই বাবা করতে, তাই না? একদম ঠিক বলেছেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই করাপশনের মামলাটা সিবিআই এর হাতে হ্যান্ড ওভার হয়েছে কবে? আজকে কতদিন? সিবিআই কিন্তু প্রায় 2 সপ্তাহের কাছাকাছি টাইম নিয়েছে করাপশনের মামলাটা তদন্ত করে একে অ্যারেস্ট করতে। 2 সপ্তাহ ডেকে রোজ জিজ্ঞাসাবাদ করছিল, আপনাদের মনে আছে? তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, সিবিআই 2 সপ্তাহ টাইম নিয়ে একে অ্যারেস্ট করলো, আর সিট সময় পেল মাত্র 2.5 দিন। কি করে এটা জাস্টিফাইড হচ্ছে? কি করে 2.5 দিনের মধ্যে সিট গঠন করার পর কি করে একজনকে অ্যারেস্ট করা যেতে পারে? আমার বক্তব্য সিবিআই এর ক্ষেত্রেও এটাই, যে শুধু করাপশন চার্জের ক্ষেত্রে নয়,
করাপশন চার্জের ক্ষেত্রেও সিট টাইম পেয়েছিল 2.5 দিন, সিবিআই টাইম পেয়েছে মোর দ্যান 2 উইক। সিবিআই 2 উইকের পরে গিয়ে অ্যারেস্ট করেছে। খুন এবং ধর্ষণের মামলার ক্ষেত্রেও কলকাতা পুলিশ টাইম পেয়েছিল 3 থেকে 4 দিন, সিবিআই টাইম পেয়ে গেছে কিন্তু প্রায় 20 দিনের কাছাকাছি। এখনো পর্যন্ত খুন আর ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয় রায়ের বাইরে এখনো পর্যন্ত কেউ কিন্তু গ্রেফতার হননি। একেবারে। দেবাংশু, আমার পরের যে প্রশ্নটা থাকবে, আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন পারসেপশন এবং গুজব, রিউমার, এটা যখন একটা বড় সামাজিক আন্দোলন হয় তখন এই জাতীয় রিউমার, এই জাতীয় গুজব, এগুলো অনেক সময় জুড়ে আসে আর কি, মানে সেটা স্রোতের সঙ্গে কিছু কচুরিপানা আগাছা এগুলো আসে। এক্ষেত্রে যেরকম বিভিন্ন, কখনো সেটা 150 গ্রাম সিমেন্ট হতে পারে, সেটা কখনো পেলভিক বোন ফ্র্যাকচার হতে পারে, বিভিন্ন ফোন কল, কিন্তু শাসক দলের কাজ তো কোথাও গিয়ে একদম সঠিক সময়ে যুক্তি দিয়ে সেই গুজবগুলোকে প্রপারলি কাউন্টার করা, নইলে কোথাও সেই গুজব মানুষের মধ্যে এই যে ক্ষোভটা সঞ্চিত হয়েছে সেই ক্ষোভটা আরো বাড়িয়ে দিতে অনুঘটকের কাজ করবে। কোথাও কি আপনাদের মনে হয় না যে আরো দ্রুততার সঙ্গে, আরো যুক্তি সহকারে আপনাদের এই গুজবগুলো আরো প্রপারলি হ্যান্ডেল করা, কাউন্টার করা উচিত ছিল? দেখুন, একদম স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক যে হয়নি আমি তো সে কথা বলবো না। তার কারণ হচ্ছে এখন যেমন ধরুন রোজ ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করছেন, করে যে খবরগুলো আসছেন সেগুলো সত্যি মিথ্যা নির্বিশেষে কাউন্টার করছেন। গভর্নমেন্টের তরফ থেকে প্রথম থেকেই যদি এই কাউন্টার করার প্রসেসটা থাকতো, এবং এই যে পোস্টমর্টেম রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্টকে নিয়েই তো যাবতীয় যা গুজব তার 90% পোস্টমর্টেম রিপোর্টকে কেন্দ্র করে। পেলভিক বোন ভাঙা বলুন, কলার বোন ভাঙা বলুন, 150 গ্রাম সিমেন্ট বলুন, শরীরে 100টার ওপর জায়গায় দাগ বলুন, চোখ দিয়ে ব্লাড বেরিয়েছিল বলুন, এই যে সমস্ত ব্যাপারগুলো। আর এই মানে দেখুন, এগুলো তো আমাদের কাউন্টার করার প্রয়োজন, কারণ আপনি যখনই কাউন্টার করতে যাবেন যে না পেলভিক বোন ভাঙা ছিল না, তখন আপনাকে পলিটিক্যালি কোশ্চেন করা হবে, আচ্ছা ওর পেলভিক বোন ভাঙা থাকুক বা না থাকুক আপনি কাউন্টার করছেন কেন? আপনার তার মানে কি স্বার্থ আছে এই ধর্ষণের কেসটাকে কাউন্টার করার সঙ্গে? আমরা এটা বুঝিয়ে পারছি না যে এটার কাউন্টার আমরা এই কারণেই করছি যে যত ভয়ঙ্কর ভাবে এই ধর্ষণটা হয়েছে এটা যদি প্রমাণ করা যায় বা এটা যদি গুজবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কোথাও গিয়ে এই গুজবটাও ছড়ানো খুব ইজিয়ার হবে যে এই ধর্ষণের পেছনে 10 জন 20 জন 30 জন মানুষ ছিল। যে ক্ষেত্রে যদি 10 জন 20 জন 30 জন মানুষ থেকে থাকেন, তাহলে সিমেন্ট 150 গ্রাম সিমেন্ট তখন জাস্টিফাইড হবে একমাত্র। আমরা সেই কারণে এটা কাউন্টার করছিলাম। গভর্নমেন্টের তরফ থেকে এটা শুরু থেকে যদি কাউন্টার হতো, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো লোকজন এসে রোজ প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি এটা কাউন্টার করতেন, তাহলে খুব ভালো হতো। কারণ ধরুন আমি একটা কথা বলতে পারি, আমি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের হেড। এখন আমরা পলিটিক্যাল যে আমাদের ক্ষমতা, পলিটিক্যাল ক্ষমতাটা তো সীমিত। আমরা আমাদের পলিটিক্যাল ক্ষমতার মাধ্যমে আমরা প্রচার করতে পারি। বিজেপির আইটি সেলের মতো আমাদের কোটি কোটি টাকার বাজেট নেই। এবং আমি আপনাকে বলি, এইবার কাউন্টার করতে গিয়ে আমরা যেটা ফেস করেছি, বিজেপির 28টা রাজ্যের যে আইটি সেল ইন্ডিভিজুয়াল, বিজেপির মানে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে গোটা 28টা রাজ্যের আইটি সেল শুধু বেঙ্গলে কাজ করছে এখন। মানে ওরা আরজি কর ছাড়া আর কোনো ইস্যুতে কাজ করছে না। ফলে বিজেপির 28টা স্টেটের ইনক্লুডিং বেঙ্গল, ইনক্লুডিং ওদের সেন্ট্রাল আইটি সেল, তার উপরে সিপিএম এর একটা বড় অংশ, এরা প্রত্যেকে বাংলায় কাজ করছে। সেই তুলনায় আপনি যদি দেখেন, আমরা কিন্তু ধারে ভারে এই গোটা শক্তিটার তুলনায় অনেকটা উইক, সংখ্যার দিক থেকে আমরা অনেকটা উইক। কিন্তু তারপরেও প্রথম 2-4 দিন কাটার পর আমরা যখন কাউন্টার করতে শুরু করলাম, আজকে কিন্তু একটা অধিকাংশ, আপনি যদি ট্রেনে বাসে যান, একটা বড় অংশের মানুষ এখন ফিসফাস করে এটা বলাবলি করতে শুরু করেছে যে কোন খবরটা বিশ্বাস করব বুঝতে পারছি না, এত ফেক নিউজ ছড়াচ্ছে। অর্থাৎ মানুষ আজকে বুঝতে পারছেন কোথাও গিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে। এবার আপনি আমাকে কথা বলুন, আমার একটা জিজ্ঞাসা, আমরা প্রথম থেকে বলছি যদি সঞ্জয়ের বাইরে আর কেউ ধর্ষক হয়ে থাকে, অতি দ্রুত তারা গ্রেফতার হোক। এই যে সঞ্জয়ের বাইরে আর কেউ ধর্ষক থাকতে পারে কি পারে না, এই সন্দেহটা প্রথম কিন্তু কোনো সিপিএম এর লোক তোলেননি, কোনো বিজেপির লোক তোলেননি। সন্দেহটা প্রথম প্রকাশ করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মনে থাকবে সেই প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে বলছেন, তিনি বললেন যে মেয়েটার মা বলছে আর কেউ যদি যুক্ত না থাকে তাহলে জানতে পারলো কি করে ও তখন সেমিনার রুমে আছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দ্যাট ইজ মাই কোশ্চেন অলসো, মানে এটা আমারও প্রশ্ন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই প্রশ্নটা তুলেছিলেন, আজকে সেই প্রশ্নটা তুলে তার দিকে আক্রমণ করা হচ্ছে। অর্থাৎ প্রথমেই প্রশ্নটা তোলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার বক্তব্য হচ্ছে, তারপরেও সোসাইটিতে একটা পারসেপশন হয়ে আছে যে সরকার কিছু হয়তো আড়াল করার চেষ্টা করছে। হ্যাঁ দেখুন, আমি আপনাকে বলি, এই কেসটার সাথে আমাকে যদি কোনো কেসের হুবহু মিল বলতে বলেন, তাহলে আমি বলবো এই কেসের সাথে হুবহু মিল আছে ভারতবর্ষের একটাই কেসের,
অ্যান্ড দ্যাট ইজ সুশান্ত সিং রাজপুত সুইসাইড কেস। ওই ঘটনাতে সুশান্ত সিং রাজপুত সুইসাইড কেসে রিয়া চক্রবর্তীকে যেভাবে ভিক্টিমাইজ করা হয়েছিল, পরবর্তীকালে সিবিআই তদন্ত করে, সিবিআই তদন্ত করার পর কিন্তু সুশান্ত সিং রাজপুত যে সুইসাইড করেছিলেন সেটাই এস্টাবলিশ হয়েছিল। কিন্তু পাবলিক পারসেপশনের দিক থেকে আপনি যদি দেখেন, একটা পারসেপশন তৈরি করার এমন চেষ্টা হয়েছিল যে আদিত্য ঠাকরে উদ্ধব ঠাকরেকে রীতিমতো জড়িয়ে দেওয়ার চেষ্টা, একদম সেখানে রিয়াকে কেন্দ্র করে যেভাবে গভর্নমেন্টকে জড়ানো হয়েছিল সেভাবেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সরকারকে জড়ানোর চেষ্টা চলছে। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন, সরকারকে যে পলিটিক্যাল ফোর্স গুলো জড়ানোর চেষ্টা করে, পলিটিক্যালি যেন সেই সরকার বা রাজনৈতিক দলের ক্ষতি হয় এটা কেন্দ্র করে। তো এই লাস্ট লোকসভা নির্বাচনে কিন্তু সেইখানে ওই আদিত্য ঠাকরে, উদ্ধব ঠাকরে তাদের দল বিজেপিকে ওভার পাওয়ার করে বিপুল মাত্রায় জয়ী হয়েছে লাস্ট লোকসভা নির্বাচনে। ফলে যারা এটা মনে করছেন যে সুশান্ত সিং রাজপুত মামলায় যেভাবে সরকারকে জড়িয়ে কোথাও গিয়ে, অথচ সুশান্ত সিং রাজপুত কেসের সঙ্গে কোথাও উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে কোনো কানেকশন নেই। এবার আমি আপনাকে একটা কথা বলছি, এই যে পারসেপশন তৈরি হয়েছে সরকার কিছু লুকোতে চাইছে, সরকার কি লুকোতে চাইবে? সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন কি দ্য ক্রাইম সিন অল্টার্ড। এখন ক্রাইম সিন অল্টার্ড মানে দু রকম কথা হতে পারে। এক, ক্রাইম সিন যেরকম ছিল এখন সেরকম নেই, অর্থাৎ এই যে পিডাব্লিউডি ভাঙাভাঙি করেছে তাতে কিছু চেঞ্জেস এসছে, এটা হতে পারে। অর ক্রাইম সিন অল্টার্ড মানে খুনটা অন্য কোনো জায়গাতে হয়েছিল, পরে সেমিনার রুমে গিয়ে বডি রেখে দেওয়া হয়েছে। ক্রাইম সিন অল্টার্ড মানে এই দুটো অর্থ হতে পারে। সিবিআই কিন্তু সেটা ক্লিয়ারলি বলেনি, এটা আজকে হিসাব মতো হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, যে শুনানিটা পিছিয়ে গেল। এবার আমাকে একটা কথা বলুন, সিবিআই তো আমাদের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তারা চালায়। আজকে যখন বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি যে পশ্চিমবঙ্গের মানুষের মনে এইটা ঢোকানোর চেষ্টা চলছে যে প্রমাণ লোপাট করা হয়েছে, সেই মুহূর্তে সিবিআই কে দিয়ে সুপ্রিম কোর্টে এই কথাটা বলানো কি খুব কঠিন কাজ যে প্রমাণ লোপাট হয়েছে? কিন্তু প্রমাণ লোপাট শব্দটা কি সিবিআই ইউজ করেছে? সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করছে বারংবার সিবিআই কে, সিবিআই একবারও বলেছে প্রমাণ ডিস্ট্রয় করা হয়েছে? একটা লাইন আমাকে শুনিয়ে দিন তো। ক্রাইম সিন অল্টার্ড বলেছে ওরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য, কারণ পরবর্তী প্রশ্নটাই সুপ্রিম কোর্ট তাহলে করবে যদি প্রমাণ ডিস্ট্রয়, আমি আবার বলছি ওরা কিন্তু অল্টার্ড ইউজ করেছে, ডিস্ট্রয়েড নয়। যদি ওরা ডিস্ট্রয়েড ইউজ করতো তাহলে সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্নটা করতো কোন জায়গায় আপনার কাজ করতে গিয়ে মনে হয়েছে প্রমাণ ডিস্ট্রয় হয়েছে, এবং যদি প্রমাণ ডিস্ট্রয় হয়ে থাকে তাহলে প্রমাণ ডিস্ট্রয় করার পেছনে যারা রয়েছে, কারণ একটা অপরাধ মানে সেই অপরাধকে যারা ধামাচাপা দিতে চায় তারাও সমান অপরাধী, যে কারণে প্রমাণ লোপাটের মামলা এটাও একটা আলাদা মামলার মধ্যে পড়ে। তো আপনারা কি প্রমাণ যারা লোপাট করার চেষ্টা করেছে তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন ডেকে এখনো পর্যন্ত? পিডাব্লিউডি যদি ওটা ভেঙে থাকে, আপনারা পিডাব্লিউডির কজনের সাথে এখনো পর্যন্ত কথা বলেছেন? মিস্ত্রিদের সঙ্গে কথা বলেছেন, না পিডাব্লিউডির হাসপাতালে যে টেন্ডারটা দিয়েছিল তার সাথে কথা বলেছেন? বলে কি এখনো পর্যন্ত কোনো আউটকামে পৌঁছতে পেরেছেন? যদি আপনার মনে হয়ে থাকে পিডাব্লিউডি কে এটা অর্ডার দিয়ে করানো হয়েছিল কোনো অসৎ উদ্দেশ্যে, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে, তাহলে সেই পিডাব্লিউডি কে যারাই অর্ডারটা দিল তাদের অবধি আপনি পৌঁছতে পারলেন না কেন? এই সব প্রশ্ন কিন্তু সিবিআই কে ফেস করতে হতো। তাই সিবিআই বুদ্ধি করে ডিস্ট্রয়েড শব্দটা ইউজ না করে অল্টার্ড শব্দটা ইউজ করেছে, যেন বাংলার মিডিয়ার কাছে আরো কিছু তথ্য, এমন কিছু সূত্র তুলে দেওয়া যায় যেগুলো দিয়ে 10-12 দিন সরকারকে আরো নাস্তানাবুদ করে দেওয়া যাবে। আমি এটা ক্লিয়ারলি আপনাকে বলি, সত্যি সরকারের এখানে কি লোকানোর থাকতে পারে বলুন তো? সন্দীপ না তৃণমূলের মন্ত্রী, না তৃণমূলের এমএলএ, না তৃণমূলের এমপি। আর আমি যে কথাটা আপনাকে তখন বলতে চাইছিলাম, এটা আমি তৃণমূলের মুখপাত্র হিসাবে বলছি না, এই কথাটা কিন্তু আমি আবার বলছি, ডিসক্লেমার, এই কথাটা তৃণমূলের মুখপাত্র হিসাবে নয়। গোটা ঘটনাটা দেখার পর একজন সাধারণ মানুষ হিসাবেই প্রশ্নটা আমার মনে জেগেছে। একটা বড় অংশ থেকে কি বলা হচ্ছে যে করাপশন আর খুনটা কানেক্টেড, অর্থাৎ এই করাপশনের ব্যাপারে কোথাও গিয়ে হয়তো মেয়েটা জেনে গিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের করাপশন, তাই মেয়েটাকে চুপ করিয়ে দেওয়া হলো। এইটা তো একটা কনস্পিরেসি থিওরি রটছে। এবার দেখুন এটা সত্যিও হতে পারে, এটা মিথ্যেও হতে পারে, আমরা কেউ জানি না। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, রাদার দুটো প্রশ্ন। এক, তার মানে যদি এই কনস্পিরেসি থিওরিটা সত্যি হয়, তার মানে এই মার্ডারটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেই হয়েছে, যদি মেয়েটার মুখ বন্ধ করানোর জন্য হয়ে থাকে। যদি মেয়েটার মুখ বন্ধ করাই উদ্দেশ্য হবে, তাহলে হোয়াই দিস রেপ? অনলি মার্ডার হতে পারত। নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন, হাসপাতাল কর্তৃপক্ষ যদি মার্ডারটা করিয়ে থাকে, ইফ দিস ইজ ট্রু, তাহলে আমার সহজ প্রশ্ন একটা, বা আমার একটা নিজস্ব জিজ্ঞাসা একজন ব্যক্তি দেবাংশু হিসাবে, হাসপাতাল কর্তৃপক্ষ কি হাসপাতালটাকেই প্লেস অফ অকারেন্স হিসাবে বেছে নিল মার্ডার করাতে? অর্থাৎ আমি কোনো একটা জায়গার কাস্টোডিয়ান হয়ে আমি কি সেই এলাকার মধ্যেই খুনটা করাবো, যে এলাকায় কোনো খুন হলে
দায়বদ্ধটাও সেই কর্তৃপক্ষের ওপরেই গিয়ে পড়বে, নাকি আমি মার্ডারটা বাইরের কোনো এলাকাতে করাবো, রাস্তাঘাটে করাবো? আমার এটা খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে সেইটা নিয়ে, যারা এই কনস্পিরেসি থিওরিটা চালানোর চেষ্টা করছেন যে করাপশন আর খুনটা কোথাও গিয়ে কানেক্টেড। আর যদি করাপশন আর খুন কানেক্টেড হয়ে থাকে, তার মানে হাসপাতাল কর্তৃপক্ষই খুনটা করিয়েছে। তার যদি হাসপাতাল কর্তৃপক্ষই খুনটা করিয়ে থাকে, তাহলে আমার এই দুটো প্রশ্ন, যদি মুখ বন্ধ করাই উদ্দেশ্য হবে তাহলে রেপটা কেন হলো, আর যদি খুন করাই উদ্দেশ্য হবে তাহলে হাসপাতাল প্রেমিসিসের মধ্যে কেন খুনটা করা হলো? যারা খুনটা করলো তারা কি এতটাই বোকা? সেকেন্ড পয়েন্টটা জাস্টিফাইড, কিন্তু ফার্স্ট পয়েন্টটার কাউন্টার এভাবেই হতে পারে যে হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো সঞ্জয় রায়কে প্ল্যান করেছে, এবার সঞ্জয় রায়ের কাছে হয়তো ইনস্ট্রাকশন ছিল শুধুমাত্র খুন করার, সে হয়তো রেপটা তার সঙ্গে জুড়ে দিয়েছে। এটা কাউন্টার হতেই পারে, বিরোধীরা একদম একদম। এটা যদি হয়ে থাকে তাহলে আরো বড় প্রশ্ন যেটা জাগে, যে সঞ্জয় তো এই মুহূর্তে সিবিআই এর হাতে, তার পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে সব হয়ে গেছে। সঞ্জয় যে কানেক্টেড এটা তো প্রুভড। কেন প্রুভড? কারণ প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় বাংলার কিছু সংবাদ মাধ্যম, বর্তমান থেকে শুরু করে, তারা এই খবরটা করে দিয়েছে তাদের দায়িত্ব নিয়ে, যে ডিএনএ রিপোর্টে সিমেনের সাথে সঞ্জয়ের ডিএনএ মিল পাওয়া গেছে এবং মেয়েটার নখের চামড়ার সাথে সঞ্জয়ের চামড়ার মিল পাওয়া গেছে। অর্থাৎ সঞ্জয় যেই খুনের বক্তব্য আছে, এই যে ডিএনএটা ম্যাচ করে গেছে, এটা কিন্তু এক শ্রেণীর মেইন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না, এবং এখনো কিন্তু প্রচুর সাধারণ মানুষের সঙ্গে, আমি তো অনেকের সঙ্গে কথা বলছি, তাদের কাছে কিন্তু এই খবরটাই রিচ করেনি, এবং করলেও হয়তো এতটাই, মানে হয়তো একটা কোথাও ওই পেপার কাটিং, আপনি যেটা বলছেন বর্তমানের পেপার কাটিং, বা একটা দুটো মানে প্যারালাল মিডিয়া, তারা ওই মানে এখনো বিশ্বাস করতে চাইছে না, ওই সেই কোট আনকোট পারসেপশন। মানে এটা, এই যে দেখুন এই খবর গেছে, এটাও কিন্তু কোথাও আপনারা সেইভাবে, মানে আপনাদের তরফ থেকেও, আপনাদের আইটি সেল হোক বা যেভাবেই হোক, সেটা কিন্তু রিচ করাতে পারেনি আমার কোথাও। দেখুন আমি একটা কথা বলছি আপনাকে, ইন্ডিয়া টুডে এই খবরটা করেছে, নিউজ 18 গ্রুপে এই খবরটা করেছে, নিউজ 18 বলতে নিউজ 18 বাংলা নয়, নিউজ 18 ন্যাশনাল এই খবরটা করেছে, দেখেছেন? হ্যাঁ। এবং বাংলার একটা স্বনামধন্য কাগজ বর্তমান পত্রিকায় কাগজটা করেছে। আচ্ছা আমার একটা কথা বলুন তো, বাংলার প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যারা, ধরুন এবিপি আনন্দ, TV9, রিপাবলিক, যারা এত বড় এবং যারা বলে যে আমরা সব খবর আমাদের কাছে সবার আগে এসে পৌঁছয়, এবং এই সংবাদ মাধ্যমগুলোকেই প্রধানত আপনি দেখবেন যারা সূত্রের মারফত খবরটাকে অনেক বেশি চালায় মার্কেটে, যে সূত্র মারফত খবর, এটা প্রধানত আপনি 3টে চ্যানেলেই দেখতে পাবেন। আচ্ছা এই সূত্র মারফত দিল্লির মিডিয়া এই খবরটা পেয়ে গেল, সূত্র মারফত দিল্লির দুটো বড় বড় সংবাদ মাধ্যম, ইংরেজি সংবাদ মাধ্যম এই খবরটা পেয়ে গেল, সূত্র মাধ্যম মারফত বাংলার দ্বিতীয় বৃহত্তম সংবাদপত্র এই খবরটা পেয়ে গেল, একমাত্র এই 3টে মিডিয়া সূত্র মারফত এই খবরটা বার করতে পারলো না। তাহলে এবার দেখুন, মানুষের কাছে পৌঁছয়নি, আমি আবার বলছি আমাদের কোথাও ব্যর্থতা হবে, কিন্তু আমরা প্রচারে কোথাও খামতি রাখিনি, কিন্তু এতটাই ফেক নিউজের বাড়াবাড়ি, এতটাই প্রচারের, মানে এটা অনেকটা হয়ে গেছে মুষলধারে যখন বৃষ্টি হচ্ছে তখন আপনি যদি শান্তির জল ছেটান মানুষের মাথায় ওটা মালুম পড়বে না। এখন বিষয়টা হয়ে গেছে এরকম আর কি, যে পরিমাণ ফেক নিউজ আর খবর রটাচ্ছে, সেখানে আমরা আমাদের এই ক্ষমতার দরুন যতটা প্রচার করার এই চেষ্টা করি না কেন, মানুষের কাছে রিচ করলেও ওটা 1 সেকেন্ডও স্টে করছে না মানুষের কাছে, তারপরেই আরো 10টা নিউজ চলে আসছে যেটা নিয়ে মানুষ হয়তো মাথা কামাচ্ছে। এবার আমি আপনাকে একটা কথা বলি, এই নিউজ চ্যানেলগুলোর খবর যদি সত্যি হয়, কারণ এরা করেছে, সিবিআই তো এখনো চ্যালেঞ্জ করেনি, সিবিআই তো রিজয়েন্ডার দেয়নি যে না ডিএনএ স্যাম্পল ম্যাচ করেনি, তাহলে এই খবরগুলো করার পর ইন্ডিয়া টুডেকেও রিজয়েন্ডার দিত সিবিআই, বর্তমান কাগজকেও রিজয়েন্ডার দিত সিবিআই, নিউজ 18 গ্রুপকেও রিজয়েন্ডার দিত সিবিআই। সিবিআই রিজয়েন্ডার দেয়নি মানে ধরে নিতে হবে এই খবরটা নিয়ে সিবিআই কোনো আপত্তি নেই। এটা যদি ধরে নিতে হয় তার মানে এটাও ধরে নিতে হবে যে সঞ্জয় তার মানে রেপ এবং খুনের সাথে যুক্ত, আরো কেউ থাকতে পারে কিনা এটা সেকেন্ডারি কোশ্চেন, কিন্তু সঞ্জয় যে প্রাইমারিলি ছিল এটা ক্লিয়ার, এবং তার মানে এটাও ক্লিয়ার যে এই সঞ্জয় যে রেপ আর খুনের সাথে যুক্ত, সেই সঞ্জয়কে কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। এবার আপনি আমার একটা কথা বলুন, এই সঞ্জয় সিবিআই এর কাছে আছে মোর দ্যান 20 ডেজ, পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে হাবি জাবি যা যা খবরে দেখি সব হচ্ছে। সিবিআই এত বড় বড় নেতা মন্ত্রীদের পেট থেকে এত কথা বার করে নিতে পারেন, সামান্য একটা মাতাল সিভিক ভলেন্টিয়ারের থেকে এইটুকু 20 দিনে পেট থেকে বার করতে পারলেন না, তাকে কেউ ইনস্ট্রাকশন দিয়ে এটা করিয়েছিল না, সে নিজে এটা করেছিল, তার এই ব্যর্থতাটা কার? কলকাতা পুলিশের না সিবিআই এর? কলকাতা পুলিশ তো 3 দিন টাইম পেয়েছিল, 3 দিনের মধ্যে প্রথম 12 ঘন্টায় অ্যারেস্ট হয়েছিল কলকাতা পুলিশের দ্বারা, এবং কলকাতা পুলিশ যদি পিটিয়ে বার করতে পারতো হয়তো 7 দিন 10 দিনে কোনো একটা ব্রেক থ্রু করতো, ইফ দেয়ার ইজ মানে দেয়ার আর আদার পিপল, মানে আর অন্য কেউ যদি থেকে থাকে। কিন্তু সিবিআই 20 দিন, এবং সিবিআই কিন্তু রেডিমেড সঞ্জয়কে হাতে পেয়েছে তদন্তের প্রথম দিন থেকে।
12 ঘন্টা ওয়েস্ট করতে হয়নি কলকাতা পুলিশের মতো সঞ্জয়কে খুঁজে বার করতে। রেডিমেড সঞ্জয়কে হাতে পাওয়ার পরও 20 দিন অতিক্রান্ত, সঞ্জয়কে পিটিয়ে পলিগ্রাফ টেস্ট করে ঠেঙিয়ে মেরে ধরে যেন তেন প্রকারে সঞ্জয়ের পেট থেকে, যারা এত বড় বড় নেতা মন্ত্রীদের পেট থেকে খবর বার করে, একটা সামান্য সিভিক ভলেন্টিয়ার মাতালের পেট থেকে এইটুকু বার করতে পারলো না যে দ্বিতীয় কোনো ব্যক্তি জড়িত আছে কিনা? তাহলে এই ব্যর্থতাটা কার? তাহলে জাস্টিস আমাদের কার কাছে চাওয়ার দরকার? তাহলে নবান্ন অভিযান হওয়া উচিত না সিজিও কমপ্লেক্স অভিযান হওয়া উচিত? এই বেসিক জায়গাতেই তো আমার প্রশ্ন। এবং আমি আরজিকর প্রসঙ্গে ফিরবো, আপনি যেহেতু ওই 3টি স্যাটেলাইট চ্যানেলের প্রসঙ্গ উত্থাপন করলেন, এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, যে আমরা লাস্ট যে লোকসভা নির্বাচন দেখেছি সেই সময় জাতীয় স্তরে আমরা বেশ কিছু ইউটিউব চ্যানেল, আমি নাম করে বলতে পারি, সেটা রবিশ কুমার হতে পারে, ধ্রুব রাঠি হতে পারে, সেটা দেশভক্ত হতে পারে, সেটা সন্ধীশ ভাটিয়া হতে পারে, তাদের যে ভূমিকা সেটা এই মুহূর্তে প্রায় সর্বজন বিদিত। আপনার কি কোথাও মনে হয় না যে ইভেন কংগ্রেসও, ন্যাশনাল কংগ্রেসও তাদের তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা বলুন, বা একরকম মিডিয়ার পারস্পরিক একটা ইউটিলাইজেশন বলুন, কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এখনো প্যারালাল মিডিয়া বলুন বা ইউটিউবের প্রভাব বা গুরুত্ব অনুধাবনে ব্যর্থ? আপনার কি এটা মনে হয় না? দেখুন, গুরুত্ব অনুধাবনে ব্যর্থ ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা আইডিওলজির মানুষ তো মার্কেটে আছে। এখন মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে আমরা ফেসবুক আমরা ইউটিউবের ক্ষেত্রে যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেই ইকোসিস্টেমে আমাদের আইডিওলজির খুব কম লোকজন এখনো অব্দি ইউটিউবে এসেছেন যারা এই ধরনের কাজবাজগুলো করেন। সেন্ট্রালি যেটা কংগ্রেসের সুবিধা হয়েছে যে অ্যান্টি বিজেপি কিছু সাংবাদিক রয়েছেন, এবং সেই সাংবাদিকগুলোকে অ্যান্টি বিজেপি বানানোর পেছনে বিজেপির কৃতিত্ব আছে। তো সেই সাংবাদিকগুলো স্বাভাবিকভাবেই আজকে যদি অ্যান্টি বিজেপি হয়ে থাকেন, তাহলে ন্যাশনালি তাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশন কিন্তু থাকছে কংগ্রেস। আজকে যদি আমি আপনাকে এটা লিখে দিতে পারি, আজকে যদি কংগ্রেসের জায়গায় লেফট ফ্রন্ট সেন্ট্রালি কংগ্রেসের জায়গায় থাকতো এবং এই একই পরিমাণ শক্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে থাকতো, আজকে ঠিক যে পজিশনে কংগ্রেস রয়েছে, তাহলে আপনি একটা ধ্রুব রাঠে না, আরো 4টে ধ্রুব রাঠে পেতেন। তাহলে আপনি আরো একটা বরখা দত্ত না, আরো 4টে বরখা দত্ত পেতেন। কারণ এরকম কিছু কিছু মানুষ, এরা কিন্তু এদের মধ্যে একটা অধিকাংশ সংখ্যক মানুষ কিন্তু লেফট আইডিওলজিতে বিলিভ করে। কিন্তু লেফট আইডিওলজিতে বিলিভ করে স্বাভাবিকভাবে, যেহেতু সরাসরি বিজেপির পক্ষ তো নেওয়া যাবে না সেন্ট্রালি, সেক্ষেত্রে তারা কংগ্রেসের সমর্থনে আছে। বাংলার ক্ষেত্রে আমাদের পক্ষের বা আমাদের সিম্পেথাইজার বা বিজেপি বিরোধী এরকম মানুষ যারা ইউটিউবে এসে কাজ করবেন বা ইউটিউবে এসে সত্যি কথাটা বলবেন, সত্যি সত্যি এই জায়গা থেকে আমরা উইক, এবং আমাদের অনেক কম লোক এখানে এসছেন। এখন আমাদের দায়িত্ব কি? আমি যেটা গত 1 বছর ধরে করেছি, আমি প্রচুর মানুষ, আমাদের প্রচুর সমর্থক, আমাদের প্রচুর কর্মী, তাদেরকে আমি আমার তরফ থেকে বার্তা দিয়েছি যে তোমরা প্রত্যেকে ইউটিউবে এসো, নিজেদের একটা করে অ্যাকাউন্ট খোলো, নিজেদের মতো করে কথা বলো। কারণ আমি যখন প্রথম ভিডিও করা শুরু করি, আমি কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট একজন ছিলাম। আমি কোনোদিন ভাবতে পারিনি কথা বলাটাই আমার একমাত্র পরিচিতি হওয়ার কাজ হবে, এতটা ইন্ট্রোভার্ট ছিলাম। ওই একদিন নোটবন্দি হলো, একটা ভিডিও বানিয়ে ফেললাম, ভাইরাল হয়ে গেল, তারপর থেকে বানাতে থাকলাম, মানুষ পছন্দ করতে থাকলো। তো আমি সবাইকে এই কথাটাই বলি যে তোমরাও করতে থাকো। কে বলতে পারে কালকে তোমাদের মধ্যে থেকে কোনো ধ্রুব রাঠে বেরিয়ে আসবে? কে বলতে পারে কালকে তোমাদের মধ্যে থেকে কোনো বরখাদাত বেরিয়ে আসবে? তোমাদের মধ্যে থেকে কোনো আকাশ ব্যানার্জি বেরিয়ে আসবে? তোমাদের মধ্যে থেকে কোনো সাক্ষী যোশী বেরিয়ে আসবে? তোমাদের মধ্যে থেকে কোনো আজিত অঞ্জুম বেরিয়ে আসবে? তো এটার জন্য এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসার সংখ্যাটা আমাদের মধ্যে এখন অনেক কম, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। তবে এটা আমি বলতে পারি, আমি এখানে যদি আরো অন্তত 1-2 বছর যদি আমি আইটির দায়িত্বে থাকি, আমি ইউটিউব এবং প্রধানত ইউটিউব, সেই জায়গাতে এই ইকোসিস্টেমটা, তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষের ভয়েসকে স্ট্রং করার জন্য আমি কিছু একটা করে যাওয়ার চেষ্টা করব। অন্তত এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি, বাট এখনো পর্যন্ত সেটা হয়নি। দেবাংশু, আরেকবার আরজিকর প্রসঙ্গে ফিরি। যে আলোচনাটা আমাদের হচ্ছিল, আমার এখনো পর্যন্ত যেটা মনে হয়েছে, এই যে আলোচনাটা আমরা করছিলাম যে সরকার কি আড়াল করার চেষ্টা করছে, যে পারসেপশন সোসাইটিতে, যে পারসেপশন, প্রথম হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, এই একটা ক্ষোভের জায়গা। দ্বিতীয়ত, অতি অবশ্যই আমি যেটা বললাম, দ্বিতীয় ক্ষোভের জায়গা যে সন্দীপ ঘোষকে স্থানান্তর করা। তৃতীয়ত, ওই এভিডেন্স ট্যাম্পার, অর্থাৎ কলকাতা পুলিশ নিয়েও যে একটা অভিযোগের জায়গা তৈরি হচ্ছে, যে কলকাতা পুলিশ চাইলে পরেই, যেভাবে নবান্ন অভিযানকে তারা ট্যাকেল করলো, বা যখন ডাক্তারদের অভিযান ছিল সেই সময় গার্ডরিল দিয়ে তাদের আটকানো, অতএব আরজি করের ভাঙচুরের ঘটনাটা কলকাতা পুলিশ চাইলে পরে সেটা রেজিস্ট্র করতে পারতো।
ফাইনালি কোথাও গিয়ে, যেটা লাস্ট বাবা মাও গতকালই একটা প্রেস কনফারেন্স করেছেন, তাদের কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা, সেটা স্থানীয় প্রশাসন বা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের স্তরে, এই কয়েকটা জায়গা আমার মনে হয় ক্ষোভটাকে রোজ একটু 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 করে বাড়াতে সহায়তা করেছে। এইগুলো যদি আপনি একটুখানি ক্লিয়ার করেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার বাবা মা এই মুহূর্তে সবচেয়ে কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার মা বাবা অ্যাকচুয়ালি যেটা ফেস করেছে তারাই কিন্তু হারিয়েছে। আমরা যারা প্রতিবাদ করছি আমরা তো সমব্যথী, কিন্তু সমব্যথী বলে কোনো শব্দের বাস্তবে অস্তিত্ব হয় না, কারণ যার ব্যথাটা সেই বোঝে। ফলে তারা একটা খুব যন্ত্রণাকর পরিস্থিতি এবং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে কিন্তু আমি এইটুকু বলতে পারি, মা বাবা কালকে বললেন যে পুলিশ তাদেরকে কোথাও কোনায় নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছে, এটা বললেন, গতকালকে আপনি শুনেছেন। এবার আমি এই মা বাবারই আপনাকে আজ থেকে যেটা দেখে আমি কনভিন্সড হয়েছিলাম যে তাহলে বোধহয় এগুলো ভুয়ো খবর। কোনটা দেখে আমি কনভিন্সড হয়েছিলাম? এই মা বাবারই কয়েকদিন আগের একটা ভিডিও এবং বক্তব্য আমি আপনাদের শোনাচ্ছি, দেখুন। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে, কে বললো এই কথা? কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে কিভাবে বললো? আমরা আমাদের এই সংগ্রামের কথা বলার কোনো দরকারই করে কোনো ঘটনাই ঘটেনি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা সমস্ত কিছু করেছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের, যারা ন্যায় পাই, ন্যায় বিচার পাই, সেই ব্যবস্থা করবে। আমাদের মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য। আপনি খেয়াল করলেন বাবা মাকে যখন এই প্রশ্নটা করা হয়, বাবা মা বলছে যে এই মিথ্যা প্রচারগুলো করার মানে কি। তাকে প্রশ্ন করা হয়েছিল, পুলিশ কি আপনাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল? প্রথম দিকে যখন রটেছিল পুলিশ বাবা মাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল ইত্যাদি ইত্যাদি, এগুলোকে তো আমরা ভাবছিলাম ফেক নিউজ না অরিজিনাল নিউজ, জানি না। মা বাবা যখন এই কথাটা বললেন তখন তো আমরা সবাইকে গিয়ে বললাম যে এটা তাহলে মানে ফেক নিউজ ছিল, কারণ মা বাবাই বলেছেন যে সত্যি বলে ধরে নেব। এবার তো আরো গুলিয়ে যাচ্ছে বিষয়টা, না? প্রশ্নটা এইখানেই যে তাহলে মানে যারা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছেন, এবার তারা কিন্তু গতকালকে এসে বলেছেন প্রেস কনফারেন্সে যে পুলিশ তাদের টাকা পয়সা দেওয়ার চেষ্টা দিতে গেছিল, তারা নাকি ফেলে দিয়েছেন। আবার তারাই আজ থেকে কয়েক সপ্তাহ আগের যে ভিডিওটা, সেখানে তারা এটাকে ফেক নিউজ বলেছেন। এবার এই মানে আমি বলতে চাইছি যে এই পরিস্থিতিটা এতটাই কঠিন যে সেখানে আপনি আইটি বলুন, আমাদের সরকার বলুন, পুরো ব্যাপারটা কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে এই সমস্ত কিছুর জন্য। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একজন সাধারণ মানুষ হিসাবে তাহলে কোন কথাটাকে গ্রহণ করবেন, এই কথাটা না আগের কথাটা? এবার তার মা বাবা তো এই মুহূর্তে একটা মানসিক খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা প্রত্যেকে সেটা বুঝতে পারছি। এবং আমি কিন্তু কোথাও গিয়ে এই কথাটা বলছি না যে তার বাবা মা দুদিন কেন দুরকম কথা বলে, আমি এটা বলছি না। কারণ আমি বুঝতে পারছি আমি যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতাম আমি পাগল হয়ে যেতাম, আমি পারতাম না সহ্য করতে। তিলে তিলে বড় করা একটা মেয়েকে হারাতে দেখা এত কষ্ট করে, এটা অসহ্য, জাস্ট অসহ্য। কিন্তু আমি এই জায়গা থেকেই আপনাকে বলি, এবার যেহেতু আমাদের কাছে এই পুরোনো ভিডিওটা ছিল, কালকে যখন আমাকে এটা একজন পাঠালো, আমি যখন এটা শুনলাম, আমি তখন ভাবছি তাহলে মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে, একজন সাধারণ মানুষ যদি আমায় জিজ্ঞেস করে যে দেবাংশু পুলিশ টাকা দিয়েছিল না পুলিশ টাকা দেয়নি, কোনটা সত্যি কথা, আমি যে তাকে বলবো যে এটা সত্যি কথা এটা মিথ্যে কথা, আমি তার এগেনস্টে তো তার বাবা মায়ের বক্তব্যটাই শোনাবো। এখন তার বাবা মায়ের আমি কোন বক্তব্যটা শোনাবো? আমি বলছি এই জায়গাগুলোতে মুশকিল হয়ে যাচ্ছে এসে। ফলে স্বাভাবিকভাবেই আমরা যে কথাটা বলতে চাইছি, আপনিও যে প্রশ্নটা করলেন যে তার বাবা মা যে প্রেস কনফারেন্সেও আগের দিন কথাগুলো বলেছেন, এবার দেখুন যে কোনো একটা তো সত্যি হবে। যদি এইটা সত্যি হয়ে থাকে যে পুলিশ তার মা বাবাকে টাকা অফার করেছিল, তাহলে এর চেয়ে ঘৃণিত জিনিস আর হয় না, এর চেয়ে নোংরা জিনিস আর হয় না। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলে দেয়নি তোমরা গিয়ে টাকা অফার করো। পুলিশ কি টাকা অফার করেছিল, মানে মানে কি কারণে টাকা অফার করেছিল? টাকা অফার বলতে কি, মানে সেটা লামসাম অ্যামাউন্ট অফার করেছিল, নাকি সেই টাকাটা অফার করেছিল তাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে কোন রকম ভাবে তারা যেন কাজগুলো হাতের কাছে আছে সেগুলো চালিয়ে নিতে পারেন? এরকম যেমন আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন হারিয়ে গেলে আমাদের অনেক আত্মীয় স্বজন আসেন, তারা হাতে কিছু টাকা দিয়ে বলেন এখন কাজগুলো করো, হবিষ্যি করো, এই করে, সেরকম ঘটনা সেরকমও হয়। আবার একটা জিনিস হতে পারে মুখ বন্ধ করার জন্য একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া। তো কিরকম টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল? তাদের কি মুখ বন্ধ করার জন্য দেওয়া হয়েছিল? যদি মুখ বন্ধ করার জন্য বড় অংশের টাকা দেওয়া হয়, এর চাইতে অন্যায়
আর খারাপ কিছু হতে পারে না। আমি মনে করি যে পুলিশ এটা করেছে সেই পুলিশকে তৎক্ষণাৎ বরখাস্ত করা উচিত, এ ব্যাপারে কোনো সংশয় নেই। কিন্তু যদি এটা না হয়ে থাকে, যদি এটা অন্য কোনো ভাবে হয়ে থাকে, এবং যদি মানে আমি এটা কখনোই বলতে রাজি নই যে এই ঘটনাটা নয়, আবার আগের আমার যদি বক্তব্যটা দেখি, আগের বক্তব্যটা দেখলে আবার আমার মনে হচ্ছে যে তাহলে কোনটা ঠিক। এই কনফিউশনের জায়গায় আমরা প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে আছি, এবং আমার ধারণা আপনার যে দর্শকরা আছেন তারাও এটা নিয়ে কনফিউজড হবেন, তারাও এটা নিয়ে ভাববেন তাহলে সত্যি সত্যি কি পুলিশ দিয়েছিল, নাকি আগে ওনারা যেটা বলেছিলেন যে এটা ফেক নিউজ, সত্যি সত্যি এটা তাহলে ফেক নিউজ। যদি এটা ফেক নিউজ হয়ে থাকে তাহলে কালকে এটা তারা কেন বললেন? এই প্রশ্নগুলো আমাদের মনে আসছে। এবং আমি কিন্তু এটা নিয়ে কোথাও ফেসবুকে আমি এটা বলতে পারবো না বাবা মা কেন এটা বললেন, আমি আবার বলছি কারণ তাদের মানসিক অবস্থা আমি জানি। ফলে এই জায়গা থেকে আমায় বাবু আপনাকে বুঝতে হবে যে কোন পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আজকের এই ফাইটটা করছি। দেবাংশু, কোথাও গিয়ে আরজি করের ভাঙচুরটা কি সেদিন এড়ানো যেত না? আপনারা হয়তো বলবেন যে ওখানে ডিআইএফআই এর পতাকা ছিল, বা যারা জাতীয় পতাকা নিয়ে ঢুকেছিল তাদের মধ্যে একটা বিজেপির পেনিট্রেশন থাকতে পারে, কিন্তু বিরোধীরা তো বলছে যে যদি কলকাতা পুলিশের সেই বলা যেতে পারে এতটাই স্ট্রাকচার্ড এবং এতটাই দক্ষ যে তারা যেভাবে নবান্ন অভিযান সামলেছে, ওই দিন চাইলে পরে সেটা আটকাতে পারতো, কেন কলকাতা পুলিশ সেটা ওই দিন রেজিস্ট করলো না? যেই হয়ে আমি একটা কথা বলি, স্বয়ং সিপি এটা বলেছেন যে তাদের তরফ থেকে এটা একটা ব্লান্ডার, তাদের তরফ থেকে এটা একটা বড় ফেলিয়ার হয়েছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এখানে ওই দিন রাত দখলের রাত ছিল, সরকারের তরফ থেকে প্রত্যেকটা জায়গায় প্রশাসনকে এই নির্দেশ দেওয়া ছিল সাধারণ মানুষ প্রতিবাদে বেরোবেন, সাধারণ মানুষ আন্দোলনে বেরোবেন, কোথাও যেন লাঠি না চলে। একটা সেন্সিবল প্রশাসনের মতো এই নির্দেশটা দেওয়া ছিল। এবার ধরুন আরজি করের সামনে যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে তাদের কাছে ওই নির্দেশটা রয়েছে, কারণ পুলিশের যখন নির্দেশ যায়, পুলিশের তো শুধু ডিসি র্যাঙ্কের লোক এই নির্দেশটা পাবে তা নয়, তা হাবিলদার অব্দি নির্দেশটা পায়। তো তারা আরজি করের সামনে দাঁড়িয়ে আছে, তারা দেখতে পাচ্ছে আরজি করের সামনে দিয়ে একটা প্রোটেস্ট মার্চ আসছে, আর আরজি করের সামনে অলরেডি ডিওয়াইএফআই এর একটা প্রোটেস্ট, একটা জমায়েত চলছিল। এবার পুলিশ যখন দেখছে সেই প্রোটেস্টটা আসছে, এসে সেটা হঠাৎ করে হাসপাতালের ভেতর ঢুকে গেল, এবং গোটা ঘটনাটা আধা ঘন্টার মধ্যে হয়ে গেল। পুলিশের কাছে তো লেটেস্ট নির্দেশ ওটাই রয়েছে যে লাঠি চালাবে না। তার মানে পুলিশের কাছে সেই মুহূর্তে আরেকটা রেকটিফাইড নির্দেশ আসা দরকার ছিল যে এরকম ভাঙচুর যখন করছে তখন তুমি আটকানোর চেষ্টা করো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন ডিসকাশনটা করছি ভাঙচুর হওয়ার প্রায় 15 দিনের মাথায়, 15, 16, 17 দিনের মাথায়, তখন কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে ভাঙচুর করেছে, আটকানো গেল না, গুন্ডারা করেছে। কিন্তু আপনি ওই মুহূর্তে পুলিশগুলোর কথা ভাবুন যারা ওই পরিস্থিতিতে দাঁড়িয়েছিল, এবং যখন ঘটনাটা ঘটছে ওই পরিস্থিতিতে পুলিশগুলোর কাছে একমাত্র নির্দেশ রাত দখল হবে, সাধারণ মানুষ থাকবে, লাঠি চালাবেন না। ফলে সেই মুহূর্তে পুলিশ কোথাও গিয়ে একটু রিজার্ভ ছিল, যেহেতু পুলিশের কাছে নির্দেশটা ছিল। কিন্তু ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে ঘটনাটা যখন 40 মিনিট ধরে চললো, তখন 10-15 মিনিটের মাথায় পুলিশ যখন দেখতে পেল যে এরা আর যাই হোক এরা সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ মানুষ ভাঙচুর চালায় না। আর যদি সাধারণ মানুষ ভাঙচুরও চালায়, কারণ কখন এরকম হয়নি ইতিহাসে, এরকম তো নয় সাধারণ মানুষ ভাঙচুর চালায়নি, রাস্তায় কারোর একটা অ্যাক্সিডেন্ট হলো, সাধারণ মানুষ ভিড় জমিয়ে বাসে আগুন লাগিয়ে দিল, এই ঘটনা আপনি দেখেছি। ফলে সাধারণ মানুষ যে আগুন লাগাতে পারে না, ভাঙচুর করতে পারে না এটাও নয়, এরকমও ঘটনা ঘটে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হলে অনেক কিছুই করতে পারে। ফলে স্বাভাবিকভাবে একদম করতেই পারে। ফলে স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু তখনও এটা ভাবছে যে ভাঙচুর হয়তো হচ্ছে, কিন্তু করছে তো সাধারণ মানুষ, আলটিমেটলি তাদের মিছিল থেকে তো এটা হচ্ছে। লাঠি কি আমি চালাবো? সরকারের নির্দেশ তো আছে লাঠি চালানো যাবে না। আর লাঠি যদি না চালাই, এই উগ্র লাঠিধারী ভিড়টাকে আমি আটকাবো কি করে? ওই জন্য পুলিশকে নিজের মাথা বাঁচিয়ে ঘুরতে হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশের যেটা উচিত ছিল 10-15 মিনিটের মধ্যে যখন তারা ভাঙচুর করছে ওটা দেখার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নেওয়া যে এরকম একটা ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কি আমরা পুরনো নির্দেশে স্ট্রিক্ট থাকবো যে পাবলিক নামছে রাস্তায় লাঠি চালাবেন না, নাকি এক্ষেত্রে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব? এই যে 15 মিনিটের ব্যবধানে এই মিসকমিউনিকেশনটা, এটাই পুলিশের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। ফলে এই ঘটনাটাকে আমি ইচ্ছাকৃত ভুল বলতে রাজি নই, এটাকে মানে ইচ্ছাকৃত পাপ বা অন্যায় বলতে আমি রাজি নই, আমি এটাকে একটা ভুল বলতে পারি। আর সেই ভুলটা কলকাতা পুলিশের তরফ থেকে হয়েছে মিসকমিউনিকেশনের জন্য। আর এই মিসকমিউনিকেশনের জন্য যে ঘটনাটা ঘটেছে সেটা দায় আজকে আমাদের ঘাড়ে এসে পড়ছে। পাবলিক পারসেপশনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে প্রমাণ নষ্ট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি।
তো সেই জায়গাটা আজকে সাধারণ মানুষের একটা কিছু অংশের মধ্যে ঢোকানোর চেষ্টা হয়েছে। অর্থাৎ আপনি যে ফেলিয়ারের কথাটা বললেন, এই জায়গা থেকে কি আপনার কি তাহলে মনে হয় যে সিপির পদত্যাগের দাবিটা জাস্টিফাইড? দেখো, সিপির পদত্যাগের দাবি জাস্টিফাইড কথা আমি বলবো না, কারণ ভারতবর্ষের মাটিতে প্রচুর রোজ এরকম ঘটনা হাজার হাজার ঘটছে। একটা ঘটনার প্রেক্ষিতেই যদি সিপির পদত্যাগের আমরা দাবি করি, তাহলে তো ভারতের কোনো পুলিশ অফিসার 7 দিনের বেশি কোনো পোস্টে টিকতে পারবেন না, অঙ্ক তাই বলে। কারণ ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসাব অনুযায়ী প্রতি মিনিটে যতগুলো ভারতবর্ষের মাটিতে খুন আর ধর্ষণের ঘটনা ঘটে, সেই অনুযায়ী তো তাহলে প্রতি মিনিটে একটা করে ডিসি চেঞ্জ হবে, প্রতি মিনিটে একটা করে সিপি চেঞ্জ হবে, প্রতি মিনিটে একটা করে এসিপি চেঞ্জ হবে, প্রতি মিনিটে একটা করে মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে। এটা কোনো যুক্তিগ্রাহ্য কথা হতে পারে না। এবার সরকারের সিদ্ধান্ত, সরকার সিপি কে রাখবে কি রাখবে না। তবে আমি এইটুকু বলি, কারোর পদত্যাগ কখনো সলিউশন হতে পারে না। যদি এখনো কলকাতা পুলিশ তদন্ত চালিয়ে যেত, কলকাতা পুলিশের তদন্ত হয়ে গিয়েছে 20-25 দিন, একজনের বেশি কেউ গ্রেফতার হয়নি, সিপির পদত্যাগ চাইছেন, তখনও আমি এই প্রশ্নটা করতাম যে একজনের বেশি কেউ গ্রেফতার হয়নি বলে সিপির পদত্যাগ চাইছেন, কি করে আপনি নিশ্চিত হচ্ছেন যে একজনের বেশি জড়িত ছিল? এটা কোন তথ্য আপনাকে নিশ্চিত করছে, কোন প্রমাণ আপনাকে নিশ্চিত করছে? আগে তো সেই জায়গাটা আসতে হবে। এতদিন আপনাকে এটা নিশ্চিত করছিল আপনি যখন 150 গ্রাম সিমেন্টের গল্প শুনছিলেন, কারণ 150 গ্রাম একজনের হতে পারে না। এতদিন আপনাকে নিশ্চিত করছিল আপনি যখন পেলভিক বোন কলার বোন ভাঙার গল্প শুনছিলেন, কারণ পেলভিক বোন কলার বোন একজন মিলে ভাঙতে পারে না। আজকে যখন আপনি জেনেছেন এই সবকটা তথ্য মিথ্যা, তখন আপনি কিসের দ্বারা এটা প্রমাণ পাচ্ছেন যে একজনের বেশি একাধিক জন ছিল সেখানে? হতে পারে একজন, হতে পারে একাধিক জন, কিন্তু একাধিক জনই যে ছিল এটা আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? তো সেই প্রশ্নের জায়গায় দাঁড়িয়েও আমি কিন্তু কলকাতা পুলিশের কোন রকম ভাবে, কারণ এই বিনীত গোয়েলের নেতৃত্বেই এখনো পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি অ্যাকিউজড সঞ্জয়, এবং সঞ্জয় কিন্তু সঞ্জয় নয়, সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় অ্যারেস্টেড, এবং সেটা কিন্তু কলকাতা পুলিশের এই বিনীত গোয়েলের নেতৃত্বে উইদিন 12 আওয়ার্স, 12 ঘন্টায় এক অ্যারেস্ট, এবং এখনো পর্যন্ত হয়ে গেল 20-25 দিন, নাম্বার অফ অ্যারেস্ট 0। ফলে পদত্যাগ কার চাওয়া উচিত, সিবিআই এর আধিকারিকের না কলকাতা পুলিশের আধিকারিকের? এটাই প্রশ্ন। এই জায়গাটা আপনি একটুখানি ক্লিয়ার করুন, এটা আমারও কনফিউশন রয়েছে। মানে আপনি যেটা বলছেন যে সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়, অর্থাৎ উনি একজন অবাঙালি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যতদূর তার মা এবং দিদির কথা শুনেছি তাতে কিন্তু কথায় কোনো অবাঙালি টান পাইনি। মানে আমি এটা সত্যি জানি না, মানে এটা আমি জানতে চাইছি আপনার কাছে, এবং দর্শকরাও জানতে পারবে আসলে। দেখুন, আমি তার যে কটা তার বিয়ের টাইমের ছবি ইত্যাদি ইত্যাদি যে ছবিগুলো আমার সামনে এসেছে, তাতে এটাই এই ধারণাটাই পোক্ত হয় যে উনি সঞ্জয় রায় নন, সঞ্জয় রায়। কারণ তিনি যখন বিয়ে করছেন, তিনি নিজের মাথায় এবং তার স্ত্রীর মাথায় তিনি কিন্তু কমলা রঙের সিঁদুর পরাচ্ছেন। বাঙালিরা কিন্তু কমলা রঙের সিঁদুর পরান না, বাঙালিরা লাল রঙের। বাঙালিরা কিছু আছে, মানে এটা আমি বলছি, এটা আমি বলছি এটার সপক্ষে। মানে আমি নিজে দেখার পর যখন ক্রস চেক করতে গেছি, এখন ও সঞ্জয় রায় না সঞ্জয় রায়, মানে ROY না RAI, সেটা সবচেয়ে বেস্ট এই মুহূর্তে সিবিআই জবাব দিতে পারে, কারণ তাদের কাছে ওর আধার কার্ড, ভোটার কার্ড, আই বিলিভ সব রয়েছে, এবং তাদের মা বাবা। এবং দেখুন, কথার টানেও কিছু বোঝা যায় না, কারণ এখানে তো বহু মানুষ রয়েছে দিনের পর দিন। আমি এই কথাটা কেন বললাম, দেখুন, এটা ফ্যাক্টর নেই। ও সঞ্জয় রায় হতে পারে, সঞ্জয় রায় হতে পারে, সঞ্জয় আহমেদ হতে পারে, এনিওয়ান। ধর্ষক তো একজন ধর্ষক, ধর্ষকের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো ভাষা হয় না। আমি এই কথাটা উল্লেখ করলাম এই কারণেই যে বিজেপির অগ্নিমিত্রা পাল একবার বলে ফেলেছিলেন, এবং বিজেপির কিছু কিছু নেতা নেত্রী এটা মুখ ফসকে বলে ফেলেছিলেন যে সঞ্জয়কে বলির পাঠা করা হচ্ছে না, তো এরকম নয় তো সঞ্জয়ের কোনো দোষ নেই। অর্থাৎ এই সিবিআই কিন্তু ডিএনএ টেস্টে সঞ্জয়ের সাথে মিলে গেছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, এই সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা কেন করছেন একদল লোক? এই সঞ্জয় দোষী নয় এই তত্ত্বটা কেন সামনে আনার চেষ্টা করছেন? এটা বলুন ফেয়ার যে সঞ্জয় ছাড়াও আরো কেউ আছে কিনা? সঞ্জয় যে আছে এটা তো আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, না হলে সিবিআই 25 দিনে তো সঞ্জয়কে রিলিজ করে দিত। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তো সিবিআই বলে দিত স্পষ্টভাবে, গত যেদিনকে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলেছে, যে সঞ্জয় ইজ নট দ্য কালপ্রিট। আমরা তদন্ত করে যেইটুকু দেখতে পেয়েছি সঞ্জয় এটাতে কোনোভাবে যুক্ত নয়, তাহলে সঞ্জয়কে ছেড়ে দিত সিবিআই। সিবিআই সঞ্জয়কে ছাড়েনি মানে সঞ্জয় যে যুক্ত এটা প্রমাণিত। তাহলেই সঞ্জয়কে বলির পাঠা কারা বলার চেষ্টা করছেন?
কেন বলার চেষ্টা করছেন, কোন স্বার্থে বলার চেষ্টা করছেন, এর পেছনে আপনি যান, এর পেছনে যত হাঁটতে থাকবেন উত্তর পেয়ে যাবেন ও সঞ্জয় রায় না সঞ্জয় রাই। দেবাংশু, আমার পরের প্রশ্ন যেটা থাকবে, আপনারা কিছুদিন আগে লোকসভা নির্বাচনে একটা বিরাট ম্যান্ডেট নিয়ে এসেছেন, বিপুল ম্যান্ডেট, এবং আপনারা 2011 সালে ক্ষমতায় আসার পর অনেক সংকটের মুহূর্ত তৈরি হয়েছে এবং আপনারা প্রপারলি সেগুলো কাউন্টার করেছেন বা হ্যান্ডেল করেছেন। সেটা সারদা হতে পারে, সেটা নারদা হতে পারে, সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি হতে পারে, রেশন দুর্নীতি হতে পারে। কিন্তু এই ঘটনার পর কোথাও আমার যেটা দেখে মনে হচ্ছে, আপনি ভুল হলে আমাকে বলবেন, যে একদিকে তো অল্প মুষ্টিমেয় কয়েকজন মন্ত্রী বিধায়কের কিছু অসৌজন্যমূলক মন্তব্য যেটা আখেরে আপনাদের ক্ষতি করছে, কিন্তু উল্টো দিকে বাকি সমর্থক বা ধরুন আরো অনেকে নেতৃত্বরাও একটা যেন কোথাও পরাজিত সৈনিকের মতো দেখাচ্ছে। এইটা কেন? আপনারা তো কিছুদিন আগে একটা বিরাট ম্যান্ডেট নিয়ে এসেছেন, এইটা কেন হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসকে আপনি নির্বাচন ব্যতীত যে কোনো সময় যখনই দেখবেন আপনার দেখে মনে হবে পরাজিত সৈনিক। এটা এটা আজকের ব্যাপার বলে নয়। 2016 বিধান ভালো লক্ষণ নয় দেবাংশু। না না, আমি বলছি আমার কাছে মনে হয় কোথাও এটাই গিয়ে পজিটিভ হয় আমাদের। কেন পজিটিভ আমি আপনাদের বলছি, বিরোধী আপনার যেমন দৃষ্টিতে এই জিনিসটা মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের মধ্যে কোথাও দেখে মনে হচ্ছে পরাজিত সৈনিক, আমি আপনাকে বলছি 2021 বিধানসভা নির্বাচনের আগের দৃশ্য আপনি মনে করুন। খেলা হবে স্লোগান আসার জাস্ট আগে পর্যন্ত আপনি মনে করুন, একের পর এক নেতা দল ছেড়ে দিচ্ছে, কর্মীরা দিগ্ভ্রান্ত, চুপচাপ বসে পড়ছেন। আজ শুভেন্দু দল ছাড়ছে, কাল এ দল ছাড়ছে, পরশু ও দল ছাড়ছে। তৃণমূলকে দেখে মনে হয়ে গেছিল দলটা এখনই শেষ, ভোট করারই আর দরকার নেই, তৃণমূল ভোট অব্দিও আর এগোতে পারবে না। নির্বাচন লড়ে জেতা তো দূরের কথা, ভোটটুকুনি লড়তে পারবে না তৃণমূল, এরকম মনে হয়েছিল দেখে। তো এই দৃশ্যায়নের পর কিন্তু তৃণমূল 215টা আসন পেয়েছিল বিধানসভা নির্বাচনে। সেম 2016 বিধানসভা নির্বাচন, 2016 যখন নারদার ফুটেজ জাস্ট নির্বাচনের 1 মাস আগে আসে, নির্বাচনের জাস্ট 1 মাস 10-15 দিন আগে কলকাতায় পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ে এবং বাম কংগ্রেসের জোট এবং বাংলার কিছু তাবড় সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রে সরাসরি এই জোটের মুখপত্রের কাজ করা। এই দৃশ্যের পরও কিন্তু সবাই মনে করেছিল তৃণমূল কংগ্রেস দলটা শেষ। নারদার ভিডিও দেখে তৃণমূল কর্মীরা ঘরে ঢুকে গেছে, কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেই না। সেই ইলেকশনে আমরা 211টা সিট নিয়ে ক্ষমতায় এসেছিলাম। এই লোকসভা নির্বাচন, বিধানসভার এই লোকসভার মাঝে অনেকগুলো এপিসোড গেছে এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেস দল হিসাবে যদি সবচেয়ে বেশি ড্যামেজড হয়ে থাকে এই পিরিয়ডটাই হয়েছে। কেন? আমাদের পার্থ চ্যাটার্জি অ্যারেস্টেড, আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টেড, অনুব্রত মণ্ডল অ্যারেস্টেড, একটার পর একটা নেতা যেই এলাকার স্ট্রং হোল্ড তারা প্রত্যেকে গ্রেপ্তার। দেখে মনে হচ্ছিল অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছে, বীরভূম আমরা হেরে যাব, জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছে, আমরা উত্তর 24 পরগনা হেরে যাব। এরকম একটা দৃশ্যায়ন তৈরি করা হয়েছিল যে তৃণমূল, আপনার মনে আছে সেই ঘটনা যে তৃণমূল কংগ্রেসের নেতাদের রাস্তাঘাটে দেখলি চোর চোর বলে চিৎকার করা, এমন একটা আবহাওয়া তৈরি করে দেওয়া হয়েছিল, তৃণমূল মানেই চোর, এরকম একটা আবহাওয়া। সেই আবহাওয়া যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনে হচ্ছিল আমি বাড়ির বাইরে বেরোলেই আমাকে বোধহয় কেউ চোর বলে ডাকবে, সিপিএম বিজেপি এবং মিডিয়া মিলে এমন একটা হাওয়া তৈরি করার চেষ্টা করেছিল, সেই হাওয়া পেরিয়ে আমরা 29টা সিট পেয়েছি। ফলে আজকের দিনের আপনি যে দৃশ্যটা দেখছেন সেই দৃশ্য দেখে দয়া করে কনক্লুশনে আসার চেষ্টা করবেন না, কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন নির্বাচন দেখে তখন তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রত্যেকে এক একজন শক্তিমান, এক একজন অরণ্যদেব, এক একজন ব্যাটম্যান, এক একজন অ্যাভেঞ্জার্স হয়ে যান তাদের মধ্যেকার। এবং আমার বিরোধী রাজনৈতিক দলের কেসটা উল্টো, তারা প্রত্যেকে সারা বছর ভীষণ অ্যাক্টিভ, দেখে মনে হবে রোজ অষ্টম বামফ্রন্ট সরকার একবার করে গঠিত হচ্ছে, কিংবা রোজ একবার করে দিলীপ ঘোষ আর শুভেন্দু মুখ্যমন্ত্রী হচ্ছেন উইকলি চেঞ্জ করে করে। কিন্তু ইলেকশনের টাইমে তারা গিয়ে ধরিয়ে যান, সেই টাইমটা আবার তৃণমূল কংগ্রেস কভার করে। ফলে স্বাভাবিকভাবে আমি আপনাকে আজকের এই প্রোগ্রামে নিশ্চিত করে বলছি, এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের পপুলারিটি কোন জায়গায় সেটা বোঝার জন্য আমাদের বিধানসভা নির্বাচন অব্দি অপেক্ষা করতে হবে না। এই নভেম্বর নাগাদই 6টা বাইপোল আছে, বাই ইলেকশন আছে। যে বাই ইলেকশন আপনি জানেন, নৈহাটি, মেদিনীপুর, হারোয়া, এরকম 6টা সিটে বাইপোল হবে। সেই বাইপোলের ফলাফল দেখেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষ আছেন কি মানুষ নেই। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগানটা সাধারণ মানুষের স্লোগান না, পলিটিক্যাল কিছু কোরাপ্ট পলিটিক্যাল পার্টির স্লোগান। এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে বাইপোল দেখার পরই। আপনি বাইপোলের রেজাল্ট দেখেই বিধানসভা। আমার তো কোথাও গিয়ে মনে হয় যে বাংলাদেশের যে স্লোগানটা উঠেছিল সেখান থেকে ক্রিয়েটিভিটির অভাবের ফলে সেখান থেকে একদম টোকা একটি স্লোগান। আপনি কি বলবেন? অবশ্যই তাই, অবশ্যই তাই, আমার বক্তব্য এটা নয়।
আমি আপনার কথাটা ধার নিয়েই আমি আরেকটু গভীরে যাচ্ছি। কি, তৃণমূল যখন জয় বাংলা স্লোগান দেয়, এই শুভেন্দু অধিকারী চিৎকার করে কি বলতো? বাংলাদেশের স্লোগান এখানে দিচ্ছে, বলতো তো এই শুভেন্দু অধিকারী। তাহলে জয় বাংলা স্লোগান, আমি কিন্তু হিসাব মতো বাংলাদেশের স্লোগান বলছি না, আমি জয় বাংলা কি বলছি, আমি আপনি এখন যে ভাষায় আলোচনাটা করছি সেটা তোমার মাতৃভাষা বাংলা। আমি আমার মাকে যে নামে যে ভাষায় ডাকি মা বলে, সেটা তো আমার ভাষা বাংলা। তো আমি আমার ভাষার নামে জয়ধ্বনি দিচ্ছি জয় বাংলা বলে। পশ্চিমবঙ্গের মানুষ যে বাংলায় কথা বলে এটাই তো কারোর কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের মানুষ তো মৈথিলি বা গুজরাটিতে কথা বলে না, বাংলায় কথা বলে। ৮৬% ওপরে মানুষ, পশ্চিমবঙ্গের মূল ভাষা বাংলা। সরি, ফলে আমাকে যদি আমার ভাষার নামে জয়ধ্বনি দিতে হয় তাহলে আমায় জয় বাংলাই বলতে হবে। কিন্তু শুভেন্দু বাবুরা যতবার জয় বাংলা আমরা বলেছি ততবার বলেছেন এটা বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের স্লোগান। তাহলে দাফি এক, দাবি এক, দফা এক, এই স্লোগানটাও তো বাংলাদেশের। তাহলে এবং এই স্লোগানটা কিন্তু বাংলার মাটিতে প্রথম ব্যবহার করেন শুভেন্দু অধিকারী। উনি বলার পর থেকে সবাই এটা বলা শুরু করেছে, সিপিএম টিপিএম সব। ওরা তো সব একই সাংসারিক, তারা শেয়ার করতেই পারে নিজেদের মধ্যে। দাফি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। তাহলে যদি জয় বাংলায় আপনার আপত্তি হয় বাংলাদেশের স্লোগান বলে, তাহলে আপনি দাবি এক, দফা এক স্লোগানটা নিলেন কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, এখান থেকে আমার একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়েও প্রশ্ন উঠে যায়। এই দাবি এক, দফা একটা এমন এক প্রধানমন্ত্রীকে সরানো স্লোগান হিসেবে কাজে লেগেছে যে প্রধানমন্ত্রী ভারতের বন্ধু হিসাবে পরিচিত ছিলেন, যে প্রধানমন্ত্রীকে ভারতবর্ষ রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তার মানে এই স্লোগানটা থেকে অন্তত ভারতীয় জনতা পার্টি যারা সেন্ট্রালে গভর্নমেন্ট চালাচ্ছেন তাদের একটা দূরত্ব বজায় রাখা উচিত ছিল। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনাকে কিন্তু তাদের সরকারই পশ্চিমবঙ্গের মাটিতে ভারতবর্ষের মাটিতে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছে। সেখানে সেই যে স্লোগানটা মূলত সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবহৃত হলো, যে প্রধানমন্ত্রী ভারতের বন্ধু বলে পরিচিত ছিলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ কোথাও গিয়ে পলিটিক্যালি মনে করছে শেখ হাসিনা থাকাটাই তাদের জন্য ভালো হতো, সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্লোগানটাকে আপনি বাংলায় যখন পলিটিক্যালি ব্যবহার করছেন, আপনি কি আলটিমেটলি আপনার সরকারের স্ট্যান্ডের এগেনস্টে যাচ্ছেন না? এই বৃহত্তর প্রশ্নটা আমার রইল। দেবাংশু, আমার একটা প্রশ্ন এটাও থাকবে, আপনি যেটা বলছিলেন যে আলোচনাটা হচ্ছিল যে এই পূর্ববর্তী ঘটনাক্রম, অর্থাৎ সেটা নারদা স্ট্রিং অপারেশন হতে পারে, সেটা সারদা হতে পারে, বা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি হতে পারে, বা এই আপনি যেটা বলছেন চোর চোর স্লোগান, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে এই সিচুয়েশনের একটা কোথাও গুণগত পার্থক্য হলো এটা যে ওই প্রত্যেকটা ঘটনাই ভীষণ রকম ভাবে দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ সিপিএম, তৃণমূল, বিজেপি, এই একদম প্র্যাগম্যাটিক পলিটিক্সের মধ্যে সীমাবদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে এই উদ্ভূত পরিস্থিতিটা কেন নতুন? কারণ কি একটা সাধারণের গণবিক্ষোভ, এই জায়গাটাকে কি করে কাউন্টার করা পসিবল? কি করে কাউন্টার করবে, কি মনে হয়? দেখুন, আমাদের বাড়ির একজন বোনের সাথে এরকম ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা দেখে সাধারণ মানুষ, আপনি ভুলে যাচ্ছেন একটা কথা, আমি আপনার দর্শকদেরও বলতে চাই, মেয়েরা রাত দখল করো, এই দুটো ডাকে কিন্তু প্রধানত সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, বাকি প্রোগ্রামগুলোতে কিন্তু নয়। নবান্ন অভিযানে কিন্তু সাধারণ মানুষ নামেননি। নবান্ন অভিযানে একটা পলিটিক্যাল, আমি রিক্লেম দ্য নাইটের কথা বলছি। তারপর ধরুন এবার বেশ কিছু মিছিল হয়েছে, নাগরিক সমাজের যে সমস্ত মিছিলগুলো হয়েছে সেইগুলোর কথা বলছি। হ্যাঁ, আমি বলছি নাগরিক সমাজের যে মিছিলগুলো হয়েছে সেগুলো তো নাগরিক সমাজ মানে স্পেশালি শিল্পীরা থেকে শুরু করে এনারা এর আগে বহু ইস্যুতে করেছেন। তারা বকটু ইস্যুতেও করেছেন, তারা হাঁসখালি ইস্যুতেও করেছেন, নাগরিক সমাজ নেমেছে বারংবার এর আগেও। এটা নতুন নয়, নতুন হচ্ছে পাবলিকের ইনভলভমেন্ট, যেটা আমি শুরুতেই আপনাকে বললাম, যে মানে ইন্টারভিউ শুরুতেই আমি আপনাকে বলেছিলাম সমাজ, স্কুল কলেজের ছেলে মেয়েরা। একদম একদম। আমি আপনাকে এটা বলি, রিক্লেম দ্য নাইট মেনলি যেখান থেকে সাধারণ মানুষের নামা শুরু হয়, এই রিক্লেম দ্য নাইটের ইস্যু কিন্তু কখনোই সরকার বিরোধিতা ছিল না। রিমঝিম যিনি এটা ডাক দিয়েছিলেন তিনিও কখনো বলেননি রিক্লেম দ্য নাইট কোনো সরকারের এগেনস্টে, এই পুরুষতান্ত্রিক সিস্টেমের এগেনস্টে, সো কল্ড পুরুষতান্ত্রিক সিস্টেমের এগেনস্টে মহিলাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য রাত দখল। এবং সিমিলার এরকম একটা ঘটনা বিদেশের মাটিতে হয়েছিল রিক্লেম দ্য নাইট বলে, যেটার বাংলা সংস্করণ মেয়েরা রাত দখল করো ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে হয়েছে। ওটাও কোনো সরকারের এগেনস্টে ছিল না, এই ঘটনাও কোনো সরকারের এগেনস্টে নয়। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় যেটাতে মানুষ রাস্তায় নামলো সেটা কেবল জাস্টিসের দাবিতে এবং মেয়েরা রাত দখল করো অর্থাৎ মেয়েদের অধিকারের দাবিতে। এটাই কিন্তু কোনো
স্পেশাল ইনসিডেন্ট, একটা ইনসিডেন্ট অবশ্যই আরজিকর, যেটাকে কেন্দ্র করে রাত দখল হলো, কিন্তু এই ঘটনায় কোথাও সরকার বিরোধিতা ছিল না। এই ঘটনায় তারা নাবার পর আস্তে আস্তে পলিটিক্যাল পার্টিগুলো যখন এটাকে হাইজ্যাক করতে শুরু করলো, তখন আস্তে আস্তে ঢুকলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তখন আস্তে আস্তে ঢুকলো নবান্ন অভিযান, তখন আস্তে আস্তে ঢুকলো রাজনৈতিক দাবিগুলো, রাজনৈতিক ব্যাপারগুলো। আর যখনই রাজনৈতিক বিষয়গুলো আস্তে আস্তে ঢুকলো, আমি আপনাকে বলছি গতকালকে যে প্রোগ্রাম আমরা দেখেছি, আমি বলছি 14 তারিখে আমরা যে প্রোগ্রাম দেখেছিলাম তার কিন্তু 1/3 ছিল না গতকাল। আমি আপনাকে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের বাড়ির পাশের অভিজ্ঞতা থেকে বলছি, গোটা পশ্চিমবঙ্গ বাদ দিই। কেন? কারণ প্রথমে যে মানুষগুলো নেমেছিল অরাজনৈতিক ছাতার তলায়, রাজনীতিবিহীন, শুধুমাত্র মেয়েদের, এই পুরুষতান্ত্রিক সোসাইটিতে মেয়েদের অধিকারের দাবিতে কথা বলবে বলে, তারা যখন দেখলো লাল পতাকা, গেরুয়া পতাকা তাদের আন্দোলনের মাঝে ঢুকে গিয়ে এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি অবধি চলে গিয়েছেন, তখন একটা বড় অংশের মানুষ কিন্তু নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাকে বলতে পারি যে মানুষের প্রতিবাদ আন্দোলনটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়। মানুষ জাস্টিস চাইছে, যারা জাস্টিস দিতে পারেন তাদের কাছে। যদি আজকে এই মামলা রাজ্য সরকারের হাতে থাকতো তাহলে আমি বলতাম তারা জাস্টিস চাইছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে। কিন্তু আজকে যখন মামলাটা সিবিআই এর হাতে, তাহলে আমি কেন মনে করবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে জাস্টিস চাইছেন? জাস্টিস দেওয়ার জায়গায় তো আমরা নেই। যারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফ্রম হুম? ফ্রম সিবিআই, ফ্রম সুপ্রিম কোর্ট। তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের সরকারের তো এখানে কোনো রোল নেই। তদন্ত করছে সিবিআই, বিচার দেবে সুপ্রিম কোর্ট। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আমার ধারণা খুব ভেবেচিন্তে যদি তারা এই স্লোগানটা দিয়ে থাকেন, এমনি হুজুকে পড়ে দিয়ে থাকলে আলাদা ব্যাপার, যারা ভেবেচিন্তে এই স্লোগানটা দিচ্ছেন, স্বাভাবিকভাবেই তারা এই স্লোগানটা সিবিআই কে উদ্দেশ্য করে দিচ্ছেন এবং সুপ্রিম কোর্টের কাছে দিচ্ছেন, রাজ্য সরকারের কাছে নয়। দেবাংশু, আমার এই জায়গা থেকেই প্রশ্ন, আমি ব্যক্তিগতভাবে যারা আন্দোলনে আছেন তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি। আপনি যেটা বললেন, কথা বলে আমি এটা বুঝেছি যে তারা কেউ কিন্তু অপশন, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কোনো একটা আন্দোলনেরই আমরা যে সংসদীয় প্যাটার্নে রয়েছি, যে সংসদীয় রাজনীতির মধ্যে রয়েছি, তার একটা তো কোথাও সংসদীয় প্রতিফলন থাকে। তো সেই জায়গা থেকে যারা আন্দোলনে আছেন তারা কেউই বিজেপিকে কোনো অপশন হিসেবে দেখছেন না, এবং তারা এটাও ওয়াকিবহাল যে এই মুহূর্তে সিপিআইএম বা বামপন্থী দল তারাও সেই অর্থে সেই রকম কোনো ক্ষমতায় নেই, সংসদীয় ক্ষমতায় নেই যে তারাও অপশন হতে পারে। তাহলে অপশনকে তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভুল স্বীকার করতে হবে, যে ফেস লসটা হয়েছে সেটা আবার কি করে উনি এই, মানে যে ক্ষতিটা হয়েছে সেটা কি করে পূরণ করবেন সেটা ওনাকেই ভাবতে হবে। এই জায়গাটা কি সরকার বা দলের তরফে ভাবা হচ্ছে? আন্দোলনের থেকেই অনেকে বলছেন, মানে আমি বলছি না যে সবাই বলছেন, কিন্তু আমারও ব্যক্তিগত স্তরে এই অভিজ্ঞতা হয়েছে। সেটা কি করে এই ফেস লস এটা পূরণ করা যাবে, সেটা কি দল বা সরকার ভাবছে আদৌ? দেখুন, কিছু কিছু সিদ্ধান্ত এবং খুব বেঠিক সময় বেঠিক সিদ্ধান্ত, এটার জন্য যে ফেস লস কোনো অংশে হয়নি আমি কিন্তু এটা বলবো না, ফেস লস হয়েছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, এখানে মুখ্যমন্ত্রীর দায়টা কোথায়? মুখ্যমন্ত্রীর একমাত্র দায় কি এটাই তার নেতৃত্বে 12 ঘন্টার মধ্যে সঞ্জয় অ্যারেস্ট হলো, যে সঞ্জয় এখনো পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি কালপ্রিট? মুখ্যমন্ত্রী কি করেছেন? মুখ্যমন্ত্রী কি তার দলের কোনো নেতাকে সেভ করার চেষ্টা করেছেন? মুখ্যমন্ত্রী কি ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেছেন? ধর্ষক এই মুহূর্তে সঞ্জয় ছাড়া আর কেউ, সেটা কি প্রমাণিত হয়েছে? এই মুখ্যমন্ত্রী সিটিতে এফআইআর করে সেই সন্দীপ অ্যারেস্ট হলো, যে সন্দীপ আজকে সিবিআই গ্রেফতার হয়েছে, সেই এফআইআর এর জন্য যে এফআইআর লঞ্চ করেছিল কলকাতা পুলিশ এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আপনারা এই প্রশ্নটা করতে পারেন যে কাজটা সোমবার হওয়ার কথা ছিল সেটা কেন বুধবার হলো, যেটা বুধবার হওয়ার কথা ছিল সেটা কেন শনিবার হলো? এই অভিযোগ বা এই দায়টা আমি মাথা পেতে নিতে রাজি আছি, আমার দল মাথা পেতে নিতে রাজি আছে। হ্যাঁ, টাইমিং এর ক্ষেত্রে আমাদের কিছু ডিলেট হয়েছে, কিন্তু আমাদের তো মানসিকতায় কোনো খারাপ দিক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মাটিতে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, এবং তিনি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে সবচেয়ে বেশি মহিলা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন। সবচেয়ে বেশি মহিলাদের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে তাকে গর্জে উঠতে দেখা গেছে। একটা মুখ বধির মহিলাকে ধর্ষণের বিরুদ্ধে মহাকরণের অলিন্দে গিয়ে তিনি বসেছিলেন। এই বামপন্থীরা যারা আজকে বড় বড় কথা বলছে, ওই ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে সেদিন মহাকরণ থেকে বার করে দিয়েছিলেন। আপনারা সবাই সেই ঘটনা জানেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আঙুল তোলার চেষ্টা করছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনায় রোলটা কি? বরং তিনি আজকে অপরাজিতা বিলের মতো একটা স্ট্রং বিল এনেছেন। এই ঘটনায় যারা
এরকম ঘটনা ভবিষ্যতে ঘটলে যেন স্ট্রং শাস্তি দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একের পর এক আজকে জানেন এই যে রাস্তাঘাটে মহিলা পুলিশদের আর্মি আপনি দেখতে পান, এই মহিলা পুলিশদের আর্মি মমতা ব্যানার্জি স্টার্ট করা। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে 2011 সালের আগে অর্থাৎ দিদি ক্ষমতায় আসার আগে একটা নট এ সিঙ্গেল ওয়ান একটা মহিলা পুলিশ স্টেশন ছিল না। মহিলা পুলিশ স্টেশনের আইডিয়া প্রথম দিদির এবং তিনি এসে ইমপ্লিমেন্ট করেন। আজকে বাংলার মাটিতে কয়েকশো মহিলা পুলিশ স্টেশন এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি যদি মহিলাদের নিরাপত্তার কথা না ভাবতেন, করতে পারতেন, এবং তিনি যদি না ভাবতেন তাহলে এনসিআরবি রিপোর্টে কলকাতা ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি হতো মহিলাদের জন্য। এটা বললেই আবার বাম বিজেপি বলে যে হ্যাঁ কলকাতা পুলিশ তো এফআইআরই দায়ের করে না, সেই জন্য এরকম ঘটনা ঘটে না। শুনুন, কলকাতার বুকে একজন অভিনেত্রীকে, একজন সাধারণ মানুষকে রাস্তায় যদি একজন কেউ টিস পর্যন্ত করে কলকাতার বুকে, সেই খবরটাও সংবাদ মাধ্যমে চলে আসে। সেখানে কেউ ধর্ষিত হওয়ার পর পুলিশ এফআইআর নেবেন না আর মিডিয়া হাউসগুলো চুপচাপ বসে থাকবে, এইগুলো ভ্রান্ত তথ্য। ফলে আমি আপনাদেরকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাই আজও বাংলার মাটিতে মহিলারা সুরক্ষিত, এবং এর চেয়েও বড় কথা প্রতিবাদের অধিকার, আন্দোলনের অধিকার সুরক্ষিত। আজকে প্রত্যেকে জানে যারা আন্দোলন করতে বেরোবে উত্তরপ্রদেশের মতো তাদের বাড়িতে কালকে বুলডোজার চলবে না, আন্দোলন থামাতে কোনো লেঠেল বাহিনী এগিয়ে আসবে না, আন্দোলন থামাতে কোথাও পুলিশ প্রশাসনের তরফ থেকে কাজে লাগিয়ে লাঠিপেটা করা হবে না। ফ্রি, ফেয়ার এবং মুক্ত স্বাধীনভাবে প্রত্যেকটা মানুষ তাদের আওয়াজ তুলতে পারবে, তারা তাদের প্রতিবাদ আন্দোলন করতে পারবে। আপনি কল্পনা করুন হাতরাসের পরে এলাহাবাদ বা লখনৌয়ের মাটিতে এরকম মিছিল বেরিয়েছে উই ওয়ান্ট জাস্টিস করে, যোগী আদিত্যনাথ তাদের কাউকে আস্ত রাখতেন? কিংবা আপনি মনে করে দেখুন সিপিএম এর সময় ধানতলা কাণ্ডের পর আপনার বাড়ির পাশ দিয়ে বা আমার বাড়ির পাশ দিয়ে ঠিক সেই রাজনৈতিক সময় যখন আমার আপনার বাবা কাকারা চায়ের দোকানে রাজনীতির রটা উচ্চারণ করতে ভয় পেতেন, যেখানে আজকে চায়ের দোকানে বসে রাজনৈতিক আলোচনা করা যায়, মমতা ব্যানার্জিকে গালাগাল পারা যায়, সেই সময় দাঁড়িয়ে ধানতলা বা বানতলার বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস করে মিছিল হচ্ছে, আপনি কল্পনা করতে পারতেন? মুন্ডু কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হতো। আজকে এই গণতান্ত্রিক পরিবেশটাও যিনি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এগ্রি টু ডিসএগ্রি এই পয়েন্টটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মনে হয় মমতা, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, যারা বলছেন যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তাদেরকে আমি বলি প্লিজ 3টে নাম অন্তত কাগজে করে আগে লিখে আনুন যে ইফ নট মমতা ব্যানার্জি দেন দিস পারসন, তারপরে পদত্যাগের চিন্তা ভাবনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পয়েন্ট টেকেন দেবাংশু। আরেকটা অভিযোগ এই আন্দোলনকারীদের আছে, আপনারা যে রাত্রি সাথীটা এনেছেন সেটা ভালো, সেটা অনেকে সমর্থনও করেছে, কিন্তু একটা পয়েন্ট নিয়ে আন্দোলনকারীদেরও আপত্তি আছে। সেটা আমারও প্রশ্ন যে কোথাও যখন নারী অধিকার, নারী সুরক্ষা এবং নারীদের একটা সার্বিক বলা যেতে পারে, সেটা রাত হোক দিন হোক সর্বত্র সমস্ত কিছু, এটা কাজের অধিকার, সেটা স্লোগানে উঠছে, তাদের নিজেদের চয়েস, প্রত্যেকটি চয়েসের অধিকার, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও এই রাত্রিসাথী অ্যাপের একটি পয়েন্ট, যে পয়েন্টটি বলছে যে মেয়েদের রাতে কাজ করার ক্ষেত্রে একটা কোথাও রেস্ট্রিকশন, এই রকম একটা আভাস যেন এই রাত্রিসাথী এটা দিচ্ছে, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন। এটা নিয়ে আন্দোলনকারী একদম এটা নিয়ে খুব, এটাও আমি বলছি, এটা নিয়েও খুব বাজেভাবে একটা ধারণা যাচ্ছে যে সরকার বলেছে মেয়েদের রাতে কাজ করতে হবে। নো, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। সরকার কোথাও বলেনি মেয়েদের রাতে কাজ করতে হবে না। সরকার অপশন দিয়েছে, যদি মহিলারা কোনো জায়গায় দাবি করেন কর্তৃপক্ষের কাছে যে তারা নাইট ডিউটি করতে রাজি নন, সেক্ষেত্রে কর্তৃপক্ষকে কোনো মেয়ের এই দাবিটাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে। অর্থাৎ একটা চয়েস দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে। মানে ধরুন আমার বাড়িতে দুজন বোন আছে, একজন বোন সে রাত্রিবেলা ডিউটি করতে চায় কোথাও, একদম শি ইজ ওয়েলকাম, সে রাতে ডিউটি করবে। ধরুন আরেকজন বোন আছে, সেই বোন মনে করে যে আমি রাত্রিবেলা আনসেফ ফিল করি, আমি রাত্রিবেলা ডিউটি করব না। তার মনে হতেই পারে, সবার মনে হওয়ার দায়িত্ব কেউ নিয়ে বসে নেই, আমার 10 জনের মধ্যে একজন বোনের মনে হতেই পারে, অথবা সেই বোনের মনে না হলেও আমার কাকিমার মনে হতে পারে যে তুমি রাত্রিবেলা কাজ করবে না, দিনের বেলা কাজ করো। সেই বোনের জন্য সেই অপশনটা ওপেন রাখা হয়েছে যে সেই বোন যদি মনে করে রাত্রিবেলা সে ডিউটি করবে না, তাহলে সে রাত্রিবেলা ডিউটির বদলে দিনের ডিউটি নিতে পারে। অর্থাৎ গভর্নমেন্ট এখানে কোথাও ইনস্ট্রাকশন বা অর্ডার দেয়নি যে মেয়েরা নাইট ডিউটি করবে না, বরং একটা এক্সট্রা অপশন খুলে রেখেছে যে মেয়েরা চাইবেন না নাইট ডিউটি করতে, তারা যেন সেই সুযোগটা অ্যাভেল করতে পারেন। দিস ইজ লাইক এ কুপন। এই কুপনটা আপনার কাছে দেওয়া, বাট ইটস আপ টু ইউ ওয়েদার ইউ উইল
অ্যাভেল দিস কুপন অর নট, এটা আপনার কাছে রয়েছে। অর্থাৎ যারা এটাকে একটা ম্যান্ডেটরি ডিসিশন বলে চাপিয়ে দিতে চাইছেন তারা ভুল প্রচার করছেন। দেবাংশু, একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনার কাছে আমি প্রশ্ন করব যে এই যে একটা আন্দোলন, প্রচুর মানুষের পথে নামা, রিক্লেম দ্য নাইট, এটাকে একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? মানে এক একটা আন্দোলনের তো একটা সামাজিক প্রভাব থাকে, রাজনৈতিক প্রভাব থাকে। এই আন্দোলনের বহুদিন পর যখন মানুষ পথে নামলেন, এর সামাজিক প্রভাব কতটা? অর্থাৎ আগামী দিনে আমরা কি সত্যি নারীদের অধিকার আরো বেশি মাত্রায় সুরক্ষিত হতে দেখব? এবং নারীদের চয়েস, সেটা পোশাকের চয়েস হতে পারে, সেটা খাদ্যাভ্যাসের চয়েস হতে পারে, সেটা উচ্চকিতভাবে হাসার চয়েস হতে পারে, তার যাবতীয় সমস্ত চয়েসের অধিকার কি সুরক্ষিত হবে? এবং এই পুরুষতান্ত্রিক স্ট্রাকচারে নারী কোথাও কি আরো বেশি মাত্রায় তাদের মন খুলে যাপনের অধিকার কি আগামীতে সুরক্ষিত হবে? এর সামাজিক ইম্প্যাক্টটাকে আপনি কিভাবে দেখছেন? সামাজিক ইম্প্যাক্ট দেখুন, আমি দু তিনটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, মানুষ দীর্ঘদিন ধরে নারীদের বিরুদ্ধে অপরাধ শুনতে 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 কোথাও গিয়ে মানুষের একটা ধৈর্যের বাঁধ ভেঙেছে যে মেয়েদের বিরুদ্ধে আর কত অপরাধ হবে। সেখানে একটা দেওয়ালে পিঠ ঠেকলে যেমন মানুষ ফাইট ব্যাক করে, সেক্ষেত্রে মহিলারা আজকে রাস্তায় নেমেছেন। এবং এটার পেছনে কিন্তু নট অনলি আরজি কর, আবহমান কাল ধরে নারীদের উপরে যে নির্যাতন চলে আসছে, যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে রোজ তারা খবরে শোনেন, কখনো সেটা পত্রিকার 6 নম্বর পাতায় প্রকাশিত হয়, কখনো সেটা টিআরপির খেলায় পত্রিকার 1 নম্বর পাতায় প্রকাশিত হয়, কিন্তু প্রতিনিয়ত যেই ধর্ষণের খবর, এই যে নির্যাতনের খবর, এগুলো শুনতে 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 একটা সময় বাস্ট করেছে। এবং ঘটনাচক্রে উই আর লাকি এনাফ যে আমরা এটা দেখতে পেয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গের মাটি, এই বাসটা কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্তে হতে পারতো, কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে তাদের একটা ভয় রয়েছে যে এখানে যদি নাবি আমি সরকারের দমন পীড়নের মুখে পড়তে হবে, যে ভয়টা পশ্চিমবঙ্গের মাটিতে নেই। তাই আউটবাসটা পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে। দ্বিতীয়ত, দেখুন, মানুষ পথে নামছেন, মানুষ স্লোগান তুলছেন, রিক্লেম দ্য নাইট হচ্ছে, অর্থাৎ রাতের দখল নিচ্ছেন মহিলারা, এটা একটা পজিটিভ দিক। এর মধ্যেই আবার দেখা যাচ্ছে সেই রাত দখলের মধ্যে যে কিছু, ধরুন, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আমি এই স্লোগান দিচ্ছি আমাদের দিদি বোনেরা, আবার যখন রাত দখল হচ্ছে, শুধু কিন্তু আমাদের দিদি বোনেরা যে বেরোচ্ছেন তা নয়, তার সঙ্গে তাদের ভাই দাদারাও কিন্তু বেরোচ্ছেন। অর্থাৎ সমাজের একটা বড় অংশের যে পুরুষ, তারা কিন্তু তাদের মা বোন দিদিদের সুরক্ষার পক্ষে। এক দুটো খারাপ মানুষ তো সব জায়গায় থাকে, এক দুটো খারাপ পলিটিশিয়ান হয়, এক দুটো খারাপ 10-এর মধ্যে 2জন সাংবাদিক খারাপ হয়। আপনি বেগুন কিনতে গেলে 10 জনের মধ্যে 8 জন আপনাকে টাটকা সবজিটা দেবে, কিন্তু 2জন পচা বেগুনটা আপনাকে গছিয়ে দেবে। 10 জন ডাক্তারের মধ্যে 2জন ডাক্তার আছে, আপনার কিছু খারাপ হোক বা না হোক আপনাকে দিয়ে 10টা চারটিখানি ব্লাড টেস্ট করাবে। 10 জনের মধ্যে 2জন ইঞ্জিনিয়ার এমন আছে যাদের জন্য ব্রিজ ভারতবর্ষ জুড়ে রোজ ভেঙে পড়ছে। তো 10 জনের মধ্যে 2জন সর্বত্র খারাপ আছে, পুরুষ জাতির মধ্যেও খারাপ আছে। আবার নারী জাতির মধ্যে এমন কিছু কিছু আছে যারা ভুয়ো কেস করছেন বহু পুরুষের বিরুদ্ধে। এই খবরও আমরা দেখছি আজকে খবরের কাগজ খুলে, যে 10 বছর ধরে কেস চলছে, পরে জানা গেল সে নির্দোষ ছিল, ওটা মিথ্যে মামলা করা হয়েছিল কোনো একটা ইয়ের ভিত্তিতে। আমরা এগুলোও দেখছি। ফলে খারাপ সর্বত্র আছে, পুরুষের মধ্যেও আছে, নারীর মধ্যেও আছে, সমাজের মধ্যে আছে। আমি অ্যাজ হোল পুরুষ জাতির বিরুদ্ধে এটাকে আমি ভাবতে রাজি নই। আমি মনে করি এটা একটা সিস্টেমের এগেনস্টে, সিস্টেমের যে ফল্ট গুলো, সেই লুপ হোল গুলো গোটা ভারতবর্ষ জুড়ে, তার এগেনস্টে। এবং আমি এই গোটা আন্দোলনটাকে একটা জনজাগরণ হিসাবে দেখতে চাই। এই জনজাগরণটা ঘটেছে সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা শুনতে 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 গোটা ভারতবর্ষ জুড়ে জেনারেশনের পর জেনারেশন শুনতে শুনতে আজকে একটা আউটবাস্ট হয়েছে। আমি মনে করি এই আন্দোলন ইতিহাসের পাতায় ঠাঁই পাবে, কিন্তু এটাকে যারা সরকার বিরোধী আন্দোলন বলে দাগিয়ে দিতে চান, তাদের সঙ্গে আমার ডিবেট থাকবে, তাদের সঙ্গে আমার দ্বিমত থাকবে। এটা সরকার বিরোধী আন্দোলন নয়, এটা সিস্টেম বিরোধী আন্দোলন। দেবাংশু, অপরাজিতা যে বিলটা আনা হয়েছে সেটা নিয়ে একদিকে যেমন প্রশংসাও হয়েছে, কিন্তু গতকাল আমি এই জুনিয়র ডাক্তার চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, আন্দোলনকারী চিকিৎসক, তাদের প্রেস কনফারেন্স দেখছিলাম। সেখানে তারা মন্তব্য করছেন যে এটা একটা পপুলিস্ট ধাপ্পাবাজি। কি বলবেন? দেখুন, এটা তারা কেন বললেন? ডাক্তারদের আন্দোলনের প্রতি তো আমাদের শ্রদ্ধা সহানুভূতি আছে, কিন্তু আমার এখন মনে হচ্ছে এই ডাক্তারদের আন্দোলনকেও কেউ কেউ হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করছেন এবং কোনো কোনো জায়গায় তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন।
এই বিলটাকে যেখানে প্রত্যেকের ওয়েলকাম করা উচিত, এই বিলটাকে ধাপ্পাবাজি, পপুলিস্ট ধাপ্পাবাজি ইত্যাদি ইত্যাদি বলে, আরে ভাই আইন পাস হচ্ছে তো, আইন পাস হওয়াটা পপুলিস্ট ধাপ্পাবাজি কি করে হতে পারে? ওটা আইন হবে তো, যে আইনকে বিরোধী দলও সমর্থন দিয়েছে বিধানসভার অভ্যন্তরে, যে আইন রাজ্যপালের কাছে যাবে সই হওয়ার জন্য। তো যদি আইন হিসাবে হয়েই গেল, এটা ধাপ্পাবাজি আর কি করে থাকলো, আমি তো বুঝতে পারছি না। তো স্বাভাবিকভাবেই তারা মনে করছেন, এটা তারা বলেছেন প্রেস কনফারেন্সে, কিন্তু তারা কেন এটাকে পপুলিস্ট ধাপ্পাবাজি মনে করছেন এই কারণটা তারা বিশ্লেষণ করেননি। তাদের কোথাও গিয়ে বলার দরকার ছিল, তারা বলে দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে আমি মনে করি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা তাদের, আবার বলছি, মুখ্যমন্ত্রীও বলেছেন তাদের আন্দোলনকে সমর্থন করেন, আমরাও তাদের আন্দোলনকে সমর্থন করি। কিন্তু জুনিয়র ডাক্তারদের ওটা খেয়াল রাখতে হবে, তাদের মাথার ভেতরে যেন বাম বিজেপি তাদের ব্রেনের দখল না নিতে পারে, এটা প্রত্যেকে খেয়াল রাখবেন। দেবাংশু, এই ঘটনার পাশাপাশি সাবির মল্লিকের ঘটনা ঘটেছে। পরিযায়ী শ্রমিক, সে হরিয়ানার গোরক্ষক বাহিনীদের দ্বারা তাকে ভয়ানক রকমের নৃশংসভাবে লিঞ্চিং করে তাকে মারা হয়েছে। কিন্তু সেটা নিয়ে আমরা সেই অর্থে খুব একটা প্রতিবাদ দেখতে পাচ্ছি না। আমার আপনার কাছে প্রশ্ন যে এর কারণটা কি? এর কারণটা কি কোথাও যে বর্ণ হিন্দুদের আন্দোলন, মানে এখানে প্রচুর সাধারণ মানুষ আছে, কিন্তু তবু তো লিডারশিপে কোথাও গিয়ে একটা হিন্দুত্ব, একটা বর্ণ হিন্দুদের একটা আন্দোলন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও চিরকালই ঐতিহাসিক ভাবে যে মুসলিমদের একটুখানি সাইড লাইনে রাখা, সেই কারণেই কি সাবিরকে নিয়ে খুব একটা কথা হচ্ছে না? আপনার কি মনে হয়? শুধু যে সাবিরকে নিয়ে হচ্ছে না সেটা নয়, এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে প্রতিদিন আমরা একটা করে ধর্ষণের খবর পাচ্ছি, এবং সেই ধর্ষণের খবরগুলো, সেই ধর্ষণ শুধু হচ্ছে তাই না, সেই ধর্ষণ একদম পশ্চিমবঙ্গ একাধিক, এবং এই যে ধর্ষণগুলো শুধু হচ্ছে তাই নয়, কিছু কিছু রাজ্যে সেগুলোকে দমাচ্ছে সরকার। মানুষের জেগে ওঠাকে, যেমন মহারাষ্ট্রে প্রোটেস্টারদের অ্যারেস্ট করা হচ্ছে, যেটা বাংলায় আপনি কোশ্মিনকালে ভাবতে পারবেন না। মহারাষ্ট্রে 2 4 বছরের মেয়েকে যৌন নিগ্রহ করা হলো, মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের সঙ্গে গিয়ে দেখা করার সময় পাননি এখনো পর্যন্ত। এবং যারা প্রোটেস্ট করছে সেই প্রোটেস্টার 400-500 জনকে অ্যারেস্ট করা হয়েছে, প্রোটেস্টারদের পিটানো হচ্ছে। তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি নেই, এরকম সাধারণ মানুষই আছেন। তো আমি আপনাকে বলছি, শুধু সাবিরের কেস নয়, এরকম প্রচুর কেসই আছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। কেন আলোচনা হচ্ছে না? আচ্ছা, আলোচনা কে করবে? হয় তৃণমূল করবে, নয় বিজেপি করবে, নয় সিপিএম করবে, নয় 3 জনের 3 জনই করবে, নয় 3 জনের 2 জন করবে, নয় 3 জনের 1 জন করবে, না হলে প্রত্যেকে এবং মিডিয়া করবে, না হলে আন্দোলনকে স্পষ্ট করতে পারছে না। তার কারণ কি কোথাও এটা কলকাতার কোনো ঘটনা নয়? তার কারণ কি কোথাও একজন মুসলিম, অর্থাৎ যে মুসলিম নাগরিকের যে ক্রাইসিস, একদম আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, খুব একটা মানে অনুভব করতে পারছেন? আমার এটাকে আমি হিন্দুরা অনুভব করতে পারছে না। দেখুন, আমি আমার পশ্চিমবঙ্গের মানুষকে এতটা ইনসেনসিটিভ মনে করতে রাজি নই, আমি এটা মনে করতে রাজি নই। কিন্তু এই গোটা যে আন্দোলন, তাকে অ্যাম্পলিফাই করার পেছনে আপনি কিন্তু মিডিয়ার রোলকে অস্বীকার করতে পারবেন না। আজকে পশ্চিমবাংলার প্রচুর সংবাদ মাধ্যম আছে যারা মনে করছেন তারাও যমুনা টিভি হবেন পশ্চিমবঙ্গের ভারতবর্ষের যমুনা টিভি হওয়ার ক্ষমতা তাদের নেই। তাদের ন্যাশনাল যে চ্যানেলগুলো তাদেরই গ্রুপের, তাদের কিন্তু ভারতবর্ষের যমুনা টিভি হওয়ার ক্ষমতা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের যমুনা টিভি তারা হবেন। তারা এই চেষ্টায় এখন রত আছেন। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হয়ে যাচ্ছে, এই মিডিয়াকে তো খবরটা প্রকাশ্যে আনতে হবে। আপনি আমাকে বলুন, বাংলার 3টে যে চ্যানেলগুলোর নাম আমি তখন নিয়েছিলাম, সেই চ্যানেলগুলোর মধ্যে কটা চ্যানেলে কত সেকেন্ডের জন্য হরিয়ানার এই খুনের খবরটা আপনি দেখেছেন? মানুষকে তো খবরটা দেখতে হবে, দেখে তার ভয়াবহতা বুঝতে হবে, আর সেই ভয়াবহতা বোঝানোর জন্য তো মিডিয়াকে সেই খবরটাকে সেভাবে প্রেজেন্ট করতে হবে। সেই প্রেজেন্টেশনটাই তো নেই, সেই খবর দেখানোর ইচ্ছাটাই তো নেই। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে 10 মিনিটের ডিসকাশন হয়েছে, ব্যাস গল্প শেষ। হাতরাস নিয়ে ডিসকাশন হয়েছিল, 24 ঘন্টার জন্য ডিসকাশন হয়নি বাংলার মাটিতে। অথচ এই মিডিয়াগুলো কি বলবে? আমরা বাংলার চ্যানেল, আমরা বলি বাংলার খবর, আমরা বলি বাঙালির খবর, তাই আমরা বাংলার বাইরে খবর দেখাই না, মানে বাংলার খবর দেখাই। খুব সুন্দর লাগে শুনতে, মনে হয় দারুণ জাস্টিফাইড কথা কিন্তু বলেছে। সত্যি তো, বাংলার চ্যানেল, তাই তো বাংলার খবরই দেখাবে, বাইরের খবর কেন দেখাবে? তা অময় বাবু, আমাকে একটু মনে করে বলুন তো, রাম মন্দির উদ্বোধনটা কি বাংলায় হচ্ছিল? সেই রাম মন্দির উদ্বোধনের টেলিকাস্টটা বাংলার মিডিয়াগুলো ঠিক কিভাবে করেছিল? কতটা ইন্টেন্সিটি নিয়ে করেছিল? কতটা ভয়ঙ্কর ভাবে গোটা টেলিভিশন চ্যানেলে প্রায় লোগো পাল্টে গেছিল সারাক্ষণ ধরে রাম মন্দির টিভি চালালে।
তখন তো এই টেলিভিশন চ্যানেলগুলোর মনে হয়নি রাম মন্দির তো ভাই আমার বাংলায় হচ্ছে না উত্তরপ্রদেশে হচ্ছে, আমি কেন এতটা দেখাবো, বরং সেই সময় রাম মন্দিরের ছবি না দেখিয়ে বাংলার বুকে ঘটে যাওয়া কোনো একটা ধর্ষণের খবর দেখাই, বাংলার বুকে ঘটে যাওয়া কোনো একটা দুর্নীতির খবর দেখাই না। তখন কিন্তু তাদের মনে হয়নি, কারণ তখন রাম মন্দিরে টিআরপি ছিল। কেন টিআরপি ছিল? কারণ টিআরপি তৈরির মতো করে তারা এটা ভাসাতে পেরেছিল এবং দিল্লির মালিকদের তরফ থেকে নির্দেশ ছিল যে তোমাকে রাম মন্দিরে টেলিকাস্ট করতে হবে, এই ইন্টেন্সিটি নিয়েই করতে হবে। দুঃখের বিষয়, দিল্লির মালিকরা যেভাবে বলে দেয়, বাংলার সংবাদ মাধ্যম ন্যাশনাল গুলো তো বটে, বাংলার সংবাদ মাধ্যমগুলো ওইভাবে ওই পথেই চলে। আর দিল্লির বাবুরা এখন বলে দিয়েছে যে মানুষ যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটার মোড় ঘুরিয়ে আস্তে আস্তে মহিলাদের দাবির পক্ষের আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনের দিকে ডাইভার্ট করার চেষ্টা করে। এই কারণেই কালকে যখন রাত দখল কর্মসূচি চলছে তখন নিচে বারবার হেডলাইন হচ্ছে তৃণমূল বিধায়কের হুমকিকে উপেক্ষা করে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ। অর্থাৎ যে মানুষগুলো রাস্তায় নামছে বা টিভিতে বসে খবরটা দেখছে, মাথা ভাঙায়। হ্যাঁ, কিন্তু মাথা ভাঙা অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে জানেন? মাথা ভাঙা ওই মিছিলটা বার করছিল এলাকার সিপিএম আর বিজেপির লোকেরা মিলে উইদাউট ফ্ল্যাগ। ঠিক আছে, আমি তাদের জাস্টিফাই করছি না ওখানে কেন মারধর করা হবে, মারধরকে আমরা কন্ডেম করছি, মানে তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আমি আপনাকে ঘটনাটা বলি, ওখানে যাকে অ্যাটাক মানে যার সাথে ধস্তাধস্তি হয়েছিল তৃণমূলের কোনো কর্মীর, তিনি কিন্তু সিপিএম এর ওখানকার লোকাল কমিটির নেতা, কোনো সাধারণ মানুষ নন। কেন ধস্তাধস্তি হয়েছে? হ্যাঁ, সিপিএমও তো বেরোতেই পারে, মানে না 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 আমি ওটা বলছি না, আমি বলছি অবশ্যই বেরোতে পারে, তাই তো একদম, তাই জন্যই তো আমি নিন্দা করলাম। কিন্তু কেসটা কি হয়েছিল জানার দরকার। ওই মিছিল থেকে মাটিতে উই ওয়ান জাস্টিস, এই যে মিডিয়া বলছে না উই ওয়ান জাস্টিস লেখা মোছা হচ্ছে না। আপনি আবার টিভি চ্যানেলগুলো চালিয়ে, আমি যে দর্শকরা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমি বলছি আজকেও হয়তো সারাদিনে মিডিয়া চ্যানেলগুলো কালকের মাথা ভাঙার ঘটনাটা দেখাবে এবং এটা বলবে উই ওয়ান জাস্টিস মোছার চেষ্টা হচ্ছে। আপনি ভিডিওটা ভালো করে যখন দেখাবে দেখবেন উই ওয়ান জাস্টিস মুছছে না, একটা গোল মতো কিছু ড্রয়িং করা ছিল ওটাতে সাদা কালি লাগানো হচ্ছে। ওই গোল করে ড্রয়িংটা কি ছিল জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত মুখ আঁকা হয়েছিল এবং ওই মিছিলটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি পাড়া হচ্ছিল। ওইটা সহ্য করতে না পারে লোকাল তৃণমূলের ছেলেরা যখন দেখছে এই চেনা কমরেডটা মমতা ব্যানার্জিকে গালাগাল করছে নোংরা ভাষায়, তখন তারা উত্তেজিত হয়ে গিয়ে কন্ট্রোল লুজ করেন। যে কন্ট্রোল লুজ করাটা উচিত হয়নি, কিন্তু ঘটনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। মাটিতে মমতা ব্যানার্জির বিকৃত ছবি গ্রাফিতি করা হয়েছিল, এটা কিন্তু কোনো মিডিয়া বলেনি, এটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম বলছে না। এবং তারা উল্টে কি বলছে, উই ওয়ান্ট জাস্টিস লেখা মোছা হচ্ছিল না। আমি আবার চ্যালেঞ্জ করছি, এই মুহূর্তে ইউটিউবে যান, মাথা ভাঙার ঘটনার ভিডিওটা ওই বড় বড় চ্যানেলগুলো চালান, একটা জায়গা আমাকে দেখান যেখানে উই ওয়ান্ট জাস্টিস লেখা মোছা হচ্ছে না। মমতা ব্যানার্জিকে মাথাটা যে আঁকা হয়েছিল ওই গ্রাফিতিটা একমাত্র মোছা হচ্ছিল, যেই মুখটা তাকে নোংরা ভাবে তৈরি করা হয়েছিল সেটা মোছা হচ্ছিল। এবার আপনি বলুন, একজন সিপিএম এর কমরেড মমতা ব্যানার্জিকে গালাগাল করছে, তৃণমূলের একজন নেতা দাঁড়িয়ে দেখছে, সে সেখানে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে একটা হাতাহাতি পরিস্থিতি তৈরি হলো। এই ঘটনাটাকে মিডিয়া কিভাবে প্রেজেন্ট করলো? আন্দোলনকারীদের উপর চড়াও তৃণমূলের গুন্ডা বাহিনী। কিন্তু ঘটনাটার বিশ্লেষণ কি কেউ করলো? ঘটনাটার ব্যাকগ্রাউন্ড স্টোরি কি একটা মিডিয়া দেখালো? আমি আপনার কাছে থ্যাঙ্কফুল এই কারণে, কারণ আমি আপনার মিডিয়াতে এসে বলতে পারলাম। ডিজিটাল মিডিয়ার কাছে এই জন্য আমরা থ্যাঙ্কফুল, অনেক কথা আমরা ডিজিটাল মিডিয়ায় বলতে পারি যেগুলো অন্যান্য জায়গায় আমরা বলার স্পেস পাই না, আর সেই চ্যানেলগুলো তো আমরা এখন বয়কট করেছি, ফলে বলার কোনো জায়গাও নেই। তাহলে এবার আপনি ভাবুন, যে ঘটনাটা কালকে আপনার টিভিতে দেখে মনে হচ্ছিল এই তৃণমূলের গুন্ডা বাহিনী কি খারাপ কাজটাই না করলো, আজকে আপনি যখন ঘটনার ব্যাকগ্রাউন্ডটা জানতে পারছেন তখন আপনার মনে কিন্তু একটা অন্য রকমের ধারণা জন্মাচ্ছে। মিডিয়া চায় না এই ধারণাটা মানুষের জন্মাক। দেবাংশু, আপনার কাছে শেষ দুটো প্রশ্ন রাখবো, আমরা দীর্ঘক্ষণের একটা লাইভ করলাম, শেষ দুটো প্রশ্ন। এক, এই আরজি করের ঘটনার 26-এর নির্বাচনে ভোট রাজনীতিতে প্রভাব কতটা আপনার কি মনে হয়? আর দ্বিতীয়ত, দল যখন সংকটে, এর আগেও আপনাকে বিভিন্ন সময় সেটা স্লোগানে হোক সেটা গানে হোক আপনাকে জ্বলে উঠতে দেখেছি, এই সময়ে আবার দেবাংশু ভট্টাচার্যকে কি জ্বলে উঠতে দেখা যাবে? শেষ দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে স্লোগান থেকে শুরু করে এরকম কিছু যদি আসে সেটা তো নির্বাচনের আগেই আসবে, এত আগে সেটা কখনোই আসে না। মাঝে হয়তো কিছু গানের মতো আবৃত্তির মতো ছড়ার মতো আসতে পারে, বাট স্লোগান নয়। খেলা হবে মতো যদি কিছু আসে ওটা ভোটের আগেই আসবে, 26-এই আসবে। দ্বিতীয় কথা বলি, ভোট রাজনীতিতে ইম্প্যাক্ট। আপনি এবার সেই আসল প্রশ্নটা এলেন, যে আসল প্রশ্নটায় আপনি একদম ভিডিও শেষে এলেন তো, ভোট রাজনীতি, সেই আসল প্রশ্নটাতে বাম বিজেপি প্রথমেই চলে গেছে।
অর্থাৎ আপনি শুরুতে আন্দোলনে এলেন, মানুষের প্রতিবাদে এলেন, ঘৃণ্য ঘটনাটা এলেন, সব করে আপনি লাস্টে ভোট রাজনীতির কথা বললেন, কিন্তু গোটা আন্দোলনটাতে প্রথম থেকেই বাম বিজেপি ভোট রাজনীতিতে ঢুকে গেছে, শেষে নয়। এটাই তফাৎ। এবার আমি আপনাকে বলি, রেকর্ড করে রাখুন, আমি আজ অব্দি আমার কোনো চ্যালেঞ্জ ভুল প্রমাণিত হয়নি পলিটিক্যালি যে কটা করেছি, মানে দলে আসার পর থেকে। অবশ্যই দলে আসার আগের বলছি না, কারণ তখন তো মাটির সাথে অত যোগাযোগ ছিল না। রেকর্ড করে রাখুন এবং সেভটা এমন জায়গায় করবেন যেন 2 বছর পরে এটা কষ্ট করে বার করতে পারেন খুঁজে, কারণ 2 বছরে তো আরো অনেক ভেতরে চলে যাবে ক্লিপিংটা, তাই রেকর্ডিং করে রাখুন। তো লাইভ দেখছে এখন মানুষ, একদম না, এটা তো রায়বাহাদুরে থাকবেই, কিন্তু আমি আপনার অগোচরে আনার জন্য বলছি 2 বছর পরে তো আপনি ভুলেও যেতে পারেন, তাই ক্লিপিংটা এমন জায়গায় রেখে দেবেন 2 বছর পরে 26-এর কোনো একটা দোসরামে রেজাল্ট বেরোনোর দিন যেন এই ক্লিপিংটা আপনি বার করতে পারেন। এবং আরজি করের ওই ঘটনার সময়, এখন যখন আপনি ক্লিপিংটা দেখবেন 2 বছর পর, ভাববেন আরজি করের ওই ঘটনার সময় দেবাংশু নামক একটা ছেলে আজ থেকে 2 বছর আগে প্রেডিকশনটা করেছিল 5ই সেপ্টেম্বর দুপুর 1:48 2024 সালে। আর এই প্রেডিকশনটা হচ্ছে 2021-এ আমরা 215টা সিট পেয়েছিলাম, আমাদের আসন 216 থেকে গোনা স্টার্ট হবে। রেকর্ড করে রাখুন। এই কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছি? একদম আমাদের তো মাটির সাথে যোগাযোগ আছে। আমি পথে নামা কিছু, তারপর ওই কনফিডেন্সটা কোথা থেকে? প্রথম 3টে কারণ। প্রথম, সাধারণ মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। মমতা ব্যানার্জি ব্যতীত কোনো অপশন মানুষের কাছে নেই। 2, একটা আরবানাইজড মুভমেন্টের সাথে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই পলিটিক্যালি। যারা এই মুভমেন্টটাকে পলিটিক্যালি মুভ করতে চাইছেন আমি তাদের কথা বলছি। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু জানে তাদের দিদিটা আছে বলে তারা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে রয়েছে। আর পশ্চিমবঙ্গে কিন্তু গ্রাম 75%, শহর 25%। এই 25% আসনে যদি আমি নীলও হয়ে যাই না, তাতেও আমার কিছু যাবে আসবে না। আপনি এটা মাথায় রাখবেন, এই লোকসভা নির্বাচনেও কিন্তু প্রত্যেকটা আরবান এলাকায় আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু শুধুমাত্র গ্রামীণ এলাকার ভোট দিয়েই 42-এর মধ্যে প্রায় 30টার কাছাকাছি আসন আমরা পেয়েছি। তাহলে গ্রামীণ এলাকার পাওয়ার কতটা? এই গ্রাম কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরে বেঁচে আছে। আর আমি আপনাদের বলছি, শহুরে মানুষদের মধ্যেও যদি 1-2 জন মানুষের মধ্যেও সরকার সম্পর্কে খারাপ ধারণা ঢুকে যায়, আশা করি আগামী 2 বছরে সিবিআই তদন্ত এগোবে। আশা করি 2 বছরের মধ্যে সিবিআই একটা কনক্লুশনে পৌঁছবে, যদি না এটা সারদা, রোজভ্যালি, নারদা, হাঁসখালি, বকটুইয়ের মতো হয়ে যায়। 2 বছরের মধ্যে যখন কনক্লুশন বেরোবে, যখন সিবিআইও এই কথাটা বলবে যে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কাউকে এই ধর্ষণে আর পাওয়া যায়নি, সেদিন তো মানুষ বুঝতে পারবে তাহলে এত কনস্পিরেসি থিওরি, এত গল্প, সরকারের বিরুদ্ধে এত আলোচনা, সত্যি যদি সঞ্জয় ছাড়া আর কেউ এই ধর্ষণে না থেকে থাকে, তাহলে তো এই গোটা আলোচনাটাই মিথ্যে, সরকার কাউকে বাঁচানোর চেষ্টা করেছিল। আশা করি 2 বছর ইজ এ লং টাইম, যেটাতে মানুষ এই ধারণাটা করতে পারবেন, যে কজন ভুল বুঝেছেন তাদের কথা বলছি। আর বাকি গ্রামের ওপরে আমার বিশ্বাস, গ্রামের মাটির গন্ধ আমরা বুঝি, আমরা চিনি। আমি আবার আপনাকে বললাম, যেটা আমি বলছি, ক্লিপিংটা রেকর্ড করে রেখে দিন, 2026-এর ভোটের রেজাল্টের দিন আপলোড করে দেবেন। দেবাংশু, তাহলে কি বলছেন যে এই আন্দোলন চরিত্রগতভাবে ভীষণ রকম ভাবে নাগরিক এবং এলিট? 90% তো বটেই, 90% তো বটেই। তবে হ্যাঁ, এলিটরাই বা আমাদের ভুল বুঝবেন কেন? মানে তারাও তো মানুষ, এলিট হন বা না হন, এলিটরাই বা আমাদের ভুল বুঝবেন কেন? কিন্তু আমি আবার আপনাকে বলছি, এই আন্দোলন, রাত দখল ইজ নট ইকুয়ালস টু অল আর এগেনস্ট আস। এটা কিন্তু নয়। প্রচুর তৃণমূলের সমর্থক 14 তারিখ বেরিয়েছিলেন। আমার নিজের দিদি এবং নিজের বোন, তারা 14 তারিখ রাত দখল করতে বেরিয়ে চিৎকার করে স্লোগান তুলেছেন, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আমার সেই দিদি আর বোন কিন্তু ভোটটা মমতা ব্যানার্জিকেই দেবেন। ফলে আবার বলছি, যারা এই আন্দোলনের সাথে নির্বাচনী রাজনীতিকে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন, সেই সিপিএম বিজেপিও যদি করে থাকে, তারা আবার মূর্খের স্বর্গে বাস করছে, আবার তাদের হুমড়ি খেয়ে পড়তে হবে, হোঁচট খেয়ে পড়তে হবে। কারণ এই আন্দোলন সাধারণ মানুষ, সাধারণ মেয়েদের অধিকারের দাবিতে আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন নয়। এই আন্দোলন যারা করছেন তাদের মধ্যে আমি বলছি 50%-এর উপর তৃণমূলের সমর্থক রয়েছে। তার মধ্যে 1-2% মানুষ এই ফেক নিউজে, এই সরকারের 1-2টো ভুল স্টেপের জন্য, ভুল টাইমিং এর জন্য কেউ যদি মনে করে থাকেন সরকার কিছু হাইড করার চেষ্টা করছে, এই ভ্রান্ত ধারণা যে 1-2 জন মানুষের মধ্যেও যদি হয়ে থাকে, আমি সেই 1-2 জনের কথা বলছি, তারাও আগামী 2 বছরের মধ্যে সঠিকটা জেনে যাবেন।
দেবাংশু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি রায়বাহাদুরের ভিউয়ারদের এই মুহূর্তে যারা দেখছেন তাদের রায়বাহাদুর একটু সাবস্ক্রাইব করতে পারেন। না, নিশ্চয়ই যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন অবশ্যই। এরকম মিডিয়া প্ল্যাটফর্ম আরো আসার দরকার, যেখানে সব রাজনৈতিক দলই তাদের মনের কথাটা খুলে বলতে পারবে, যেখানে অন্তত একটা কাঁটায় টিকটিক চালিয়ে দিয়ে তার উপরে 30 বার ইন্টারাপ্ট করা হবে না, যেখানে অন্তত সাধারণ মানুষ একজন কথা বলতে গেলে 10 জন মিলে তাকে চেপে ধরা হবে না। এরকম প্ল্যাটফর্মও তো আমাদের দরকার। আর ডিজিটাল প্ল্যাটফর্মই এই মুহূর্তে আসল প্ল্যাটফর্ম। ময়দানের লড়াই ওয়াল লিখনের পাশাপাশি ফেসবুকের ওয়াল লিখনটা এখন গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইউটিউবের ওয়াল লিখন করছেন, সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করার চেষ্টা করছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এভাবেই নিরপেক্ষভাবে নিউট্রাল, এই যে আপনি আমায় প্রশ্নগুলো করলেন, এই প্রশ্নগুলোই কিন্তু আমাকে মিডিয়াও করছে, কিন্তু ডিফারেন্সটা কোথায় জানেন? আপনি আমায় বলার সময় দিয়েছেন, ওরা আমাদের বলার সময় দেয় না। এটাই হচ্ছে মূল তফাৎ। সাধারণ মানুষকে আমি প্রত্যেককে বলবো, যারা দেখছেন তারা প্লিজ রায়বাহাদুরকে সাবস্ক্রাইব করুন, এবং অময় বাবুকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। এবং আমি আবার অময় বাবুকে বলবো, ক্লিপিংটা কিন্তু লাস্টের অংশের ক্লিপিংটা কিন্তু এমন জায়গায় স্টোর করবেন যেন 2026-এর রেজাল্টের দিন ক্লিপটা সহজে বার করে আনতে পারেন। থ্যাংক ইউ। একদম 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 ঠিকভাবে স্টোর করা থাকবে, এবং আমার মনে হয় 26-এর পর তো বটে, এবং এর মাঝেও আরো এইরকম একাধিক আমাদের আলোচনা এবং আড্ডা হবে। দেবাংশু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের চোখ থাকুক রায়বাহাদুর।